ইউএনডিপি, ইয়েলো, এর পাশাপাশি আরো অনেকগুলো আছে, ইউনেস্কো আছে, এর পাশাপাশি আমরা অনেকগুলো নাম জানি। এই যে সংস্থাগুলো আছে, এই সংস্থাগুলো নিয়ে আমরা কোনো আলাপ আলোচনাই করতে পারিনি। এর মধ্যে আমাদের আবার সিলেবাস অনুযায়ী আরেকটা টপিক চলে এসেছে। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন সে টপিকটা। আজকের টপিক হচ্ছে এশিয়া মহাদেশ। তবে এশিয়া মহাদেশের উপর আমরা দুটি ক্লাস পাবো। এশিয়া মহাদেশের উপরে দুটি ক্লাস হবে। এই দুটি ক্লাসে এশিয়া মহাদেশের যে দেশগুলো আছে সেগুলোর উপরে, পুরো এশিয়া মহাদেশ নিয়ে আমরা একটা বিস্তারিত আলাপ আলোচনা করার চেষ্টা করব। এখন জাতিসংঘের যে অংশটুকু বাকি থেকে গেল, সেটার কি হবে? সেটার ব্যাপারে চিন্তা করার কোনো কারণ নেই। আজকের ক্লাসে এশিয়া মহাদেশ নিয়ে একটু বড় আকারে দেখার চেষ্টা করব। পরের ক্লাসে এশিয়া মহাদেশের আলোচনাটা তাই একটু ছোট হয়ে আসবে। আর সেই ক্লাসেই আমরা জাতিসংঘের যে অংশটুকু বাকি ছিল সেগুলো আলাপ আলোচনা করে ফেলবো। তাহলে বুঝতেই পারছেন, আজকের পুরো ক্লাস জুড়ে আমরা কথা বলার চেষ্টা করব এশিয়া মহাদেশ নিয়ে। তবে এশিয়া মহাদেশ পৃথিবীর সবচেয়ে, আমরা জানি, আয়তন এবং জনসংখ্যা দুদিক থেকেই পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এই এশিয়া মহাদেশ। যার কারণে আমাদের পক্ষে এক ক্লাসে পুরো এশিয়া মহাদেশ তো শেষ করা সম্ভব না। তাই আগেই বলেছি, ক্লাসের সংখ্যা কিন্তু দুইটি। এখন প্রশ্ন হচ্ছে, এই দুটি ক্লাসের আজকের ক্লাসে আমরা কি দেখব? আজকের ক্লাসে মূলত আমরা কথা বলার চেষ্টা করব, আজকের ক্লাসে আমরা মূলত কথা বলার চেষ্টা করব দক্ষিণ এশিয়াকে নিয়ে। আজকের ক্লাসে আমরা কথা বলবো দক্ষিণ এশিয়া এই বিষয়টাতে। কেন দক্ষিণ এশিয়া? শুরুতে দেখছি কারণ খুব সহজ, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ। আমাদের বাংলাদেশ দক্ষিণ এশিয়াতে অবস্থিত। দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ সহ মোট 8টি দেশ রয়েছে। আমরা জানি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, আফগানিস্তান, এরা আছে। আমরা আজকের ক্লাসে দক্ষিণ এশিয়ার এই দেশগুলোর উপরে, দক্ষিণ এশিয়ার এই দেশগুলোর উপরে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। তবে হ্যাঁ, এই বিস্তারিত তথ্যের মধ্যে সাম্প্রতিক তথ্যাবলী খুব একটা আসবে না, কারণ আমরা আগেই বলেছি সাম্প্রতিকের উপরে আমাদের আলাদা কিছু ক্লাস থাকবে পরবর্তীতে। তাই আজকের ক্লাসে এই দক্ষিণ এশিয়ার দেশগুলোকে চেনার বা বোঝার আমরা চেষ্টা করব। অতঃপর দক্ষিণ এশিয়া শেষ হলে আজকের ক্লাসেই আমরা কথা শুরু করে দেব দক্ষিণ, আজকের ক্লাসেই আমরা কথা শুরু করে দেব দক্ষিণ পূর্ব এশিয়া নিয়ে। দক্ষিণ পূর্ব এশিয়া নিয়ে আমরা মোটামুটি জানি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের সংখ্যা 11টি। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের সংখ্যা 11টি। আজকের ক্লাসে এই 11টি দেশ নিয়েও তাদের মুদ্রার নাম কি, প্রধানমন্ত্রীর নাম কি, কবে স্বাধীন হয়েছে, গুরুত্বপূর্ণ কোনো জায়গা আছে কিনা, বিখ্যাত কোনো ব্যক্তি আছে কিনা, কিংবা তাদের দেশে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা সংঘটিত হয়েছে কিনা, এই ব্যাপারগুলোই আমরা যাবতীয় যা কিছু আছে আলাপ আলোচনা করার চেষ্টা করব এই ক্লাসে। তাহলে বুঝতেই পারছেন, এখানে দেশের সংখ্যা 11টি, এখানে দেশের সংখ্যা 8টি। 8টা দেশের মধ্যে বাংলাদেশকে নিয়ে কথাবার্তা আমরা আজকে বলবো না, কারণ এটা আন্তর্জাতিকের ক্লাস ভাই। তাই 11 আর 7 মোট 18টা দেশ নিয়ে, দক্ষিণ এশিয়ার 18টা দেশ নিয়ে আমরা কথা বলবো। তবে 18টা দেশের 18টাই কি সমান গুরুত্বপূর্ণ? উত্তর হচ্ছে না। 18টাই সমান গুরুত্বপূর্ণ না। যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর উপরে বড় আলোচনা, যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলোর উপরে ছোট করে আলোচনা করে আমরা এগিয়ে যাব। চলেন শুরু করি। শুরু করা যাক। ফার্স্টে আমরা এশিয়ার একটা বেশ ঝকঝকে মানচিত্র দেখতে পাচ্ছি। আমার সাথে আপনারা একটু মানচিত্রটা দেখার চেষ্টা করেন। এই মানচিত্রটাকে, এই মানচিত্রটাকে আমরা ভাগ করার বা ভেঙে ফেলার চেষ্টা করব কিভাবে। দেখেন, প্রথমেই আমি আপনাকে বলেছি যে ভাই দক্ষিণ এশিয়া, ফার্স্টে আমি আপনার মাথায় ঢুকিয়েছি দক্ষিণ এশিয়া। এবং একটা ক্লাসে আমাদের আন্তর্জাতিক শুরুর সময় আমি আপনাকে বলেছি দক্ষিণ, দক্ষিণ মানে হলো নিচে, দক্ষিণ মানে হলো নিচে। অর্থাৎ এশিয়া মহাদেশের ম্যাপটার মধ্যে আপনি ভাই মাঝ বরাবর এসে নিচের দিকে তাকাবেন, মাঝ বরাবর এসে নিচের দিকে তাকাবেন। মাঝ বরাবর এসে নিচের দিকে তাকালে এই যে দেখতে পাচ্ছেন আফগানিস্তান, অতঃপর এখানে পাকিস্তান, এখানটাতে ভারত, নিচে আছে শ্রীলঙ্কা, মালদ্বীপ, এগুলোকে নিয়ে এরপর
এখানটাতে বাংলাদেশ, উপরের দিকে উঠলে ভুটান, নেপাল, এই জায়গাটুকুকে নিয়ে হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়া। এই জায়গাটা দক্ষিণ এশিয়া। তাহলে ভাই এশিয়া মহাদেশের মধ্যে এটা দক্ষিণ এশিয়া। এরপর আমি একটু ডানে সরবো। আমি জানি পূর্ব দিকটা হলো ম্যাপে ডান দিক। তাহলে ভাই আমি নিচে নেমে ডানে সরছি, নিচে নেমে ডানে সরছি। তাহলে নিচে নেমে ডানে সরলে তাকে বলবো দক্ষিণ পূর্ব এশিয়া। নিচে নেমে ডানে সরবো। এই যে ভাই নিচে নামছি, ডানে সরছি, নিচে নামছি, ডানে সরছি। এরপর এই জায়গাতে যতগুলো দেশ আছে, এই জায়গাতে যতগুলো দেশ আছে, এরা সবাই আমাদের দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ কেন ভাই নিচের দিকে, পূর্ব কেন ভাই ডান দিকে। আমি যদি ম্যাপটা দেখার চেষ্টা করি, এটা আমার ডান হাত, এই যে ডান পাশে হচ্ছে এই দেশগুলো আছে। তাই এটাকে বলছে দক্ষিণ পূর্ব এশিয়া। প্রথমত দক্ষিণ এশিয়া, এরপর দক্ষিণ পূর্ব এশিয়া গেল। এরপর একটু যদি উপরের দিকে উঠে, একটু উপরের দিকে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, মঙ্গোলিয়া, চীন, মঙ্গোলিয়া, চীন। এর পরবর্তীতে এ পাশে আছে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান। এখানে দেশ আছে মোট পাঁচটি: উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, মঙ্গোলিয়া। উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, মঙ্গোলিয়া। এটাকে বলা হয় ভাইয়া দূর প্রাচ্য। এটাকে আমরা বলে থাকি দূর প্রাচ্য। দূর প্রাচ্য। তাহলে দূর প্রাচ্যের দেশ হলো পাঁচটা। দূর প্রাচ্যের দেশ হচ্ছে পাঁচটি। তাহলে ভাই কি গেল? এখানে দিলাম দক্ষিণ এশিয়া, এ পাশটাতে দক্ষিণ পূর্ব এশিয়া, উপরেরটাতে গেল দূর প্রাচ্য, উপরেরটাতে গেছে দূর প্রাচ্য। এরপর এই জায়গাটাতে একটু তাকাবো, এই জায়গাটাতে একটু তাকাবো। এখানটাতে ভাই পাঁচটা দেশ আছে। কতটি? পাঁচটি। এবং প্রত্যেকটি দেশের শেষে আছে স্থান। প্রত্যেকটি দেশের শেষে আছে স্থান। আমরা জানি কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, এই যে দেশগুলো আছে, এই পাঁচটা দেশ নিয়ে তৈরি হয়েছে মধ্য এশিয়া। মধ্য এশিয়া। তাহলে এখানে এই পাঁচটা দেশ, এই পাঁচটা দেশ নিয়ে তৈরি হলো মধ্য এশিয়া। পাঁচটা দেশ নিয়ে তৈরি হয়েছে মধ্য এশিয়া। তাহলে আমরা পাঁচটা দেশের নামে মাথায় ঢুকে গেছে: কিরগিজস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, তাজিকিস্তান। তাহলে এই পাঁচটা দেশ নিয়ে মধ্য এশিয়া। তাহলে দেখেন ভাই, এই জায়গাটা দক্ষিণ এশিয়া, এই জায়গাটা দক্ষিণ পূর্ব এশিয়া, এই জায়গাটা দূর প্রাচ্য। পাঁচটা দেশ এখানেও আছে: চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া গেল। এরপর হচ্ছে মধ্য এশিয়া, এরপর মধ্য এশিয়া। এবার এখানটাতে আসেন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এখানকার দেশগুলোকে, এখানকার দেশগুলোকে আমরা পড়ে থাকি যে ভাই এরা নিকট প্রাচ্য, নিকট প্রাচ্য, আর হলো মধ্য প্রাচ্য। এখানে কিছু হচ্ছে নিকট প্রাচ্যের দেশ, আর কিছু হচ্ছে মধ্য প্রাচ্যের দেশ। যারা এই পাশটাতে আছে তারা নিকট, আর যারা একটু এই পাশে আছে তারা মধ্য। তারা মধ্য। তাহলে নিকট প্রাচ্য, মধ্য প্রাচ্য বললে এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর নিচের দিকে আসবেন, এই যে এখানটা, এই যে পাশটা, এ পাশটা, এ পাশটা পুরোটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপ। পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপ, নাম তার আরব উপদ্বীপ। নাম তার হচ্ছে আরব উপদ্বীপ। আমরা অনেকে যে ভুলটা করি, আমরা ভাবি আরব উপদ্বীপে বোধহয় শুধু সৌদি আরবই আছে। একদমই না। আরব উপদ্বীপে, আরব উপদ্বীপে সৌদি আরব যেমন একটা রাষ্ট্র, ঠিক তেমনি এখানে ইয়েমেন আছে, সংযুক্ত আরব আমিরাত আছে, কাতার আছে, কুয়েত আছে। এই প্রত্যেকটা দেশ নিয়ে হচ্ছে আমাদের আরব উপদ্বীপ। আরব উপদ্বীপ। তাহলে আমরা কি করব? আমরা এশিয়া মহাদেশ পড়তে গিয়ে আসলে ভেঙে ভেঙে এ প্রত্যেকটা পার্ট দেখবো। এর প্রতিটা পার্ট আপনি একবার দেখে ফেলতে পারলেই আপনার পুরো এশিয়া কভার হয়ে যাবে। আরেকবার দেখি। প্রথমত এই জায়গাটা, এই জায়গাটা দক্ষিণ এশিয়া। একটু ডানে সরেছি, দক্ষিণ পূর্ব এশিয়া। একটু উপরের দিকে উঠেছি, এই জায়গাটা দূর প্রাচ্য। এই জায়গাটা পুরোটা দূর প্রাচ্য। এই জায়গাটা মধ্য এশিয়া। মধ্য এশিয়া। এই জায়গাটা নিকট এবং মধ্যপ্রাচ্য। নিকট এবং মধ্যপ্রাচ্য। একবার শব্দটা ব্যবহার করেছি মধ্য এশিয়া,
আরেকবার শব্দটা ব্যবহার করছে মধ্যপ্রাচ্য। দুইটা ডিফারেন্ট, দুইটা ভিন্ন। আচ্ছা, এটা মধ্য এশিয়া, এটা নিকট প্রাচ্য, মধ্যপ্রাচ্য। এই জায়গাটা হচ্ছে আরব উপদ্বীপ, এই জায়গাটা হচ্ছে আরব উপদ্বীপ। আমি আপনাদের সাথে প্রতিটা অঞ্চল, এগুলোকে আমরা বলি অঞ্চল, এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চল, আমি আপনাদের সাথে প্রতিটা অঞ্চল নিয়ে কথা বলবো। তবে আজকের ক্লাসে সবগুলো অঞ্চল দেখা আমার পক্ষে সম্ভব না। তাই আমরা যেটা করব আজকের ক্লাসে, শুধু এই পার্টটুকু, এই যে এই জায়গাটুকু, শুধু এই জায়গাটুকু দেখব। অর্থাৎ আজকের ক্লাসে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া, এটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। অতঃপর অতঃপর পরের ক্লাসে আমরা উপরের এই অংশটা দেখব, পরের ক্লাসে উপরের অংশটা দেখব, আজকের ক্লাসে নিচের এই অংশটা দেখব। আশা করি ক্লিয়ার যে ভাই কি দেখতে যাচ্ছি। চলুন তাহলে শুরু করা যাক। আর আপনারা অবশ্যই নিজেদের বাসায় ম্যাপটা রাখার চেষ্টা করবেন। বিসিএস থেকে শুরু করে প্রতিটা চাকরির পরীক্ষায় মাঝে মধ্যে একটা প্রশ্ন আসে যে নিচের কোনটা মধ্য এশিয়ার দেশ, নিচের কোনটা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, নিচের কোনটা দক্ষিণ এশিয়ার দেশ, কোনটা মধ্যপ্রাচ্যের দেশ, কোনটা নিকট প্রাচ্যের দেশ, কোনটা আরব উপদ্বীপের রাষ্ট্র। এগুলো প্রশ্ন আসে, প্রায় এগুলো প্রশ্ন আসে। এর পাশাপাশি এই যে আপনি দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলো, এই অঞ্চলগুলোকে ঘিরে, এই অঞ্চলগুলোকে ঘিরে তৈরি হয়েছে বিভিন্ন সংস্থা। মাঝে মধ্যে এটাও প্রশ্ন করে যে নিচের কোনটা এই সংস্থার রাষ্ট্র। যেমন আপনি জানেন দক্ষিণ এশিয়া, দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোকে নিয়ে, দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোকে নিয়ে আপনি জানেন একটা জোট আছে, জোটের নাম হচ্ছে সার্ক, জোটের নাম হচ্ছে সার্ক। তো একবার যদি আপনি দক্ষিণ এশিয়া পড়ে ফেলেন, আপনি ভালো করে জানবেন যে সার্কের রাষ্ট্র হচ্ছে এরা এরা। ঠিক একইভাবে দক্ষিণ পূর্ব এশিয়া, আপনি জানেন দক্ষিণ পূর্ব এশিয়া নিয়ে একটা জোট আছে যার নাম হচ্ছে আসিয়ান, যার নাম হচ্ছে আসিয়ান। এমনকি ইংরেজিতে লিখলে না আরো ভালো বোঝা যায়, ইংরেজিতে লিখলে আরো ভালো বোঝা যায়, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব এশিয়ান নেশনস, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। ঠিক আছে, এশিয়ান মানে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর অ্যাসোসিয়েশন বা জোট। তাহলে দক্ষিণ পূর্ব এশিয়া শিখলেই আসিয়ানের দেশ কারা আমরা পারবো। ঠিক তেমনি ভাবে আরব উপদ্বীপের যে রাষ্ট্রগুলো আছে এদেরকে নিয়ে একটা জোট আছে, না হচ্ছে জি সে, গালফ কোঅপারেশন কান্ট্রিজ। আরব উপদ্বীপের বেশিরভাগ রাষ্ট্রই জিসিসির সদস্য। ঠিক আছে, তো একটা পড়লে এই জোটগুলো পারা খুব সহজ হয়ে যায়। চলেন শুরু করি, আমরা এই দুইটা আজকে দেখে ফেলি। ফার্স্টে এই দুইটা দেখার আগে এশিয়া মহাদেশের উপরে একটু সাধারণ কিছু তথ্য জেনে নিই। প্রথমত, এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। দুই ভাবেই, আপনি যেভাবেই যেতে চান, আয়তনেও যদি বলেন বৃহত্তম, আপনি যদি বলেন জনসংখ্যার দিক থেকে ভাই তাতেও বৃহত্তম। আয়তন এবং জনসংখ্যা দুইভাবেই এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। এখানে স্বাধীন দেশ আছে 44টা, স্বাধীন দেশ 44টা। আর এই 44টা দেশই আমরা জানি জাতিসংঘের সদস্য। এই 44টা দেশই জাতিসংঘভুক্ত। জাতিসংঘভুক্ত নয় এমন দুইটা দেশ আছে, একটা হচ্ছে কসোভো, একটা হচ্ছে কসোভো, আর আরেকটা হচ্ছে আমরা জানি ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান সিটি বা ভ্যাটিকান। এরা এশিয়ার মধ্যে পড়ে নাই। সো 44টা দেশ আছে এশিয়াতে, 44টাই জাতিসংঘভুক্ত। এর মধ্যে আয়তনে, এশিয়ার আয়তনে বৃহত্তম দেশ হচ্ছে চীন, জনসংখ্যায় বৃহত্তম হচ্ছে, জনসংখ্যায় বৃহত্তম হচ্ছে ইন্ডিয়া বা ভারত, জনসংখ্যায় বৃহত্তম হচ্ছে ভারত। আমরা জানি ভারত শুধু যে ভাইয়া এশিয়ার মধ্যে, শুধু যে ভাই এশিয়ার মধ্যে বৃহত্তম তা নয়, পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জনসংখ্যায় দেশ হচ্ছে বর্তমানে ভারত বা ইন্ডিয়া। এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে এই যে ভাই আমরা দেখলাম আয়তনে বৃহত্তম দেশ চীন, কিন্তু পুরো পৃথিবীর তো ভাই আয়তনে বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া। পুরো পৃথিবীর আয়তনে বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া। এখন রাশিয়া তো ভাই এশিয়ার মধ্যে পড়ছে, তাই না? উত্তর হচ্ছে না, রাশিয়া দুইটা মহাদেশে পড়ছে। রাশিয়া ইউরোপেও পড়েছে এবং এশিয়াতেও পড়েছে। তবে রাশিয়ার রাজধানী, রাশিয়ার রাজধানী, রাজধানী হচ্ছে মস্কো। মস্কো পড়েছে ইউরোপের মধ্যে, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, মস্কো এবং তার আশপাশের যে শহরগুলো আছে, অর্থাৎ রাশিয়ার ইউরোপিয়ান যে জায়গাটুকু আছে, সেই জায়গাটুকুতেই রাশিয়ার বেশিরভাগ মানুষ বসবাস করে। বরং
রাশিয়ার এশিয়ান যে অংশটুকু আছে সেখানে বসবাস করা বেশ কঠিন, কেননা সেখানে তীব্র ঠান্ডা এবং অবস্থা বা আবহাওয়া বসবাসের উপযোগী নয়। এই কারণে রাশিয়াকে আমরা ইউরোপিয়ান দেশ হিসাবে এখানে ধরছি। রাশিয়াকে ইউরোপিয়ান দেশ হিসাবে ধরছি। তবে এখানে একটা বড়সড় কিন্তু আছে। কিন্তুটা কি? কিন্তুটা হলো ভাইয়া, রাশিয়াকে ইউরোপিয়ান দেশ ধরছি, কিন্তু ধরেন আমার যদি প্রশ্ন করে যে রাশিয়ার একটা অরণ্য, রাশিয়ার একটা হ্রদ, ওইটা যদি এশিয়ার সাইডে পড়ে, তাহলে ওইটারে আবার এশিয়ার মধ্যে ধরবো। রাশিয়া দেশটাকে বলতেছি ইউরোপিয়ান, বাট যদি রাশিয়ার কোন একটা হ্রদ আমাদের এশিয়ার ভিতরে পড়ে, রাশিয়ার একটা হ্রদ পড়ছে এশিয়ার মধ্যে, তাহলে বলবো এটা এশিয়ার হ্রদ, তাহলে বলবো এটা এশিয়ার বন। এ হলো কথা। আচ্ছা, সামনে আগাই। আয়তন এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ, ক্ষুদ্রতম দেশ এশিয়ার ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ। যে দেশটা পুরোটাই একটা দ্বীপ বলা যেতে পারে, একটা দ্বীপ না, মানে অনেকগুলো দ্বীপ নিয়ে একটা দ্বীপ রাষ্ট্র এটা। আর 2050 সালের মধ্যে যেভাবে পানির উচ্চতা বেড়ে চলেছে পৃথিবীর, যেভাবে পানির উচ্চতা বাড়ছে সাগরের, মালদ্বীপ রাষ্ট্রটি হারিয়ে যাবে, মালদ্বীপ রাষ্ট্রটি সমুদ্রের নিচে ডুবে যেতে পারে। এরপর বৃহত্তম অরণ্য তৈগা, বৃহত্তম অরণ্য হচ্ছে তৈগা। তৈগা কোথায়? তৈগা রাশিয়ায়, তৈগা রাশিয়ায়, রাশিয়ার সাইবেরিয়ান অঞ্চলে, রাশিয়ার সাইবেরিয়ান অঞ্চলে আমরা যে বনভূমিটা দেখতে পাই, সেই বনভূমির নামই হচ্ছে তৈগা। এই তৈগা বনভূমি দেখতে ভীষণ সুন্দর। যখন শীতকাল থাকে, শীতকালে এখানকার গাছগুলো প্রায় বলা যেতে পারে বরফ, মানে গাছের উপরে বরফ পড়ে, গাছের পাতার মধ্যে পর্যন্ত বরফ জমে থাকে। আবার বসন্তে, বসন্তে এই বন দেখতে আরো সুন্দর হয়ে ওঠে, তখন নতুন পাতা টাতা গজায়। ঠিক আছে? এমনকি আপনারা যদি কোনোদিন তৈগা বনে ঘুরতে যান, আমি নিজেও কিন্তু যাই নাই, বইয়ের পাতায় পড়েছি। তো আমরা যদি কেউ কোনোদিন তৈগা বনে ঘুরতে যাই, মূলত সেন্ট পিটার্সবার্গ, ওখান থেকে হচ্ছে রেল লাইন আছে, রেলগাড়ি, রেলগাড়ি ছাড়ে, যেটাকে বলা হয় ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। ট্রান্স সাইবেরিয়ান রেল হচ্ছে পৃথিবীর বৃহত্তম রেল লাইন। ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে বা রেল লাইন মূলত এটা ছাড়তেছে মস্কো, সেন্ট পিটার্সবার্গ, ওখান থেকে ছেড়ে এটা পৌঁছায় সাইবেরিয়া পর্যন্ত, একেবারে রাশিয়ার। আপনি যদি রাশিয়াকে এইভাবে চিন্তা করেন যে ভাই এটা হলো পুরোটা রাশিয়া, তো রাশিয়ার এই মাথা থেকে যাত্রা শুরু করে একেবারে শেষ মাথায় পর্যন্ত পৌঁছাবে। এই যে ট্রেন যাত্রা, আপনি যদি একেবারে প্রথম স্টেশন থেকে শেষ স্টেশন পর্যন্ত যান, তাহলে আপনার 12 দিনের কাছাকাছি সময় লাগবে। এবং ট্রেনটা যাবে তৈগা বনের ভিতর দিয়ে, আপনি কফি খেতে খেতে ট্রেনের ভিতরে উষ্ণতায় বসে বসে তৈগা বনাঞ্চল দেখতে পারবেন। পৃথিবীর অন্যতম একটা আকর্ষণীয় ভ্রমণ হচ্ছে এই তৈগা বনাঞ্চল দেখা, ট্রেনের ভিতরে বসে পৃথিবীর বৃহত্তম রেল লাইনের মধ্যে। ঠিক আছে? ট্রান্স সাইবেরিয়ান রেল, ট্রান্স সাইবেরিয়ান রেল। আশা করি ক্লিয়ার। সামনে যাওয়া যাক। বৃহত্তম সাগর নাম হচ্ছে দক্ষিণ চীন সাগর। বৃহত্তম সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর। নাম শুনে বুঝে ফেলা যায় যে চীন, চীনের নিচে, চীন, চীনের নিচে দক্ষিণ চীন সাগর। অতঃপর বৃহত্তম দ্বীপ, এশিয়ার বৃহত্তম দ্বীপ হচ্ছে বোর্নিও। এশিয়ার বৃহত্তম দ্বীপ হচ্ছে বোর্নিও। মাথায় রাখবো ভাই, এটা এশিয়ার বৃহত্তম, পৃথিবীর তৃতীয়। এটা এশিয়ার বৃহত্তম, পুরো দুনিয়ার, পুরো পৃথিবীর তৃতীয়। এখন প্রশ্ন হচ্ছে তাহলে পৃথিবীর বৃহত্তম কোনটা? পৃথিবীর বৃহত্তম কোনটা, বা পৃথিবীর 1 নম্বরে কোনটা আছে? পৃথিবীর 1 নম্বরে যেটা আছে সেটার নাম হচ্ছে গ্রিন ল্যান্ড। সেটার নাম হচ্ছে ভাইয়া গ্রিন ল্যান্ড। আমার প্রশ্ন আপনাদের কাছে ভাই, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপের নাম কি বলেন? পুরো ওয়ার্ল্ডের, পুরো পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট বা সেকেন্ড বিগেস্ট আইল্যান্ড নাম কি সেটা বলেন? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপের নাম কি? ট্রাই করেন। আমি আপনাকে প্রথমটা বলে দিয়েছি গ্রিনল্যান্ড, 3 নম্বরটা বলেছি বোর্নিও। আপনার কাছে প্রশ্ন হচ্ছে 2 নম্বরটা কোনটা? আমি সাব্বির ভাইয়ের ছবি দেখতে পাচ্ছি, আমানুল্লাহ আমান ভাইকে দেখতে পাচ্ছি, শাওমি ফোনের অধিকারী একজন মানুষ দেখতে পাচ্ছি। উত্তরটা দেন ভাইরা। চাইলে মাইক অন করেও কথা বলতে পারেন, চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন, যেইভাবে আপনি খুশি। প্রশ্ন খুব সহজ। পৃথিবীর দ্বিতীয়, 2 নম্বর বৃহত্তম দ্বীপের নাম কি? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম
বৃহত্তম দ্বীপের নাম কি? প্রশ্ন বলেন। আমাদের প্রিলির জন্য এগুলো লাগবে। আমি জানি এগুলা রিটেনে হয়তো খুব একটা ইম্পর্টেন্ট হবে না, বাট প্রিলিতে এগুলো আসে। ট্রাই করেন। আমরা অপেক্ষা করি। প্রশ্ন খুব সহজ। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপের নাম কি? কেউ কিছু লিখছেন না। না পারলেও জানান। ভাই মনে পড়তেছে না তো বলে দেন। কিছু একটা লিখেন। আমি অন্তত বুঝবো যে আমার সাথে কেউ না কেউ আছে, কেউ না কেউ আমাদের কাজটা দেখছে। এবং আপনি চিন্তা করতে পারবেন না ভাই, একা একা কথা বলা যে কি কষ্ট। অস্থির। সাব্বির ভাই সাবাস। সাব্বির ভাই একেবারে পারফেক্ট উত্তরটা দিয়ে ফেলেছে। সাবাস সাব্বির ভাই, অসাধারণ। সাব্বির ভাই উত্তর দিয়ে ফেলেছে নিউ গিনি। সাব্বির ভাইয়ের উত্তর একেবারে পারফেক্টলি সঠিক। পৃথিবীর দ্বিতীয়। সাবাস, অভিনন্দন সাব্বির ভাই, এবং অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনি যে শুনতেছেন দেখতেছেন, এই যে চমৎকার আমাদের শাওমি ব্যবহারকারী মানুষ, তিনিও উত্তর দিয়ে ফেলেছেন যে ভাই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপের নাম হচ্ছে নিউ গিনি। অস্থির। চলেন নিউ গিনি আবার দেখি। নিউ গিনি দ্বীপটা না খুবই অস্থির। কেন এটা অস্থির? কারণ এই দ্বীপটা এই দ্বীপটা আমরা যদি বলি এটা এশিয়ার দ্বীপ, তাহলেও খুব একটা ভুল হবে না। কেন? কারণ এই নিউ গিনি দ্বীপটা পড়েছে ভাই দুইটা দেশের মধ্যে। কয়টা দেশ? দুইটা। নিউ গিনির একটা অংশরে আমরা বলি পাপুয়া নিউ গিনি। পাপুয়া নিউ গিনি। ওইটা আবার চলে গেছে অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশের মধ্যে। আর এই নিউ গিনির একটা অংশ নিয়ে নিয়েছে আমাদের ইন্দোনেশিয়া। ঠিক আছে। তো ইন্দোনেশিয়ান যে অংশটুকু আছে নিউ গিনির, ওইটা এশিয়ার অংশ। আর পাপুয়া নিউ গিনি যেটা আছে, ওইটা আবার ওশেনিয়ার অংশ। তো এই কারণে নিউ গিনি দুই মহাদেশের মধ্যে ভাগ হয়ে গেছে। ঠিক আছে। তাই নিউ গিনিকে এশিয়ার একটা দ্বীপ আমরা বলতে পারছি না, বাট এটা পুরো পৃথিবীর 2 নাম্বার বৃহত্তম। এবার আসেন বোর্নিওতে। বোর্নিওর পাশে একটা সুন্দর লাইন আছে, অপর নাম কালিমান্তান। এই কথাটা আসলে ভুল। বোর্নিওর অপর নাম কালিমান্তান না। মূলত বোর্নিও দ্বীপটা 3টা দেশের মালিকানায়। বোর্নিও দ্বীপটা 3টা দেশের মালিকানায় আছে। বোর্নিও একটা দ্বীপ, একটা দ্বীপের মালিক হচ্ছে 3জন। একজনের নাম ইন্দোনেশিয়া, একজনের নাম মালয়েশিয়া, একজনের নাম হচ্ছে ব্রুনাই। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই। এর মধ্যে ইন্দোনেশিয়ার যে অংশটুকু আছে, বোর্নিও দ্বীপে ইন্দোনেশিয়ান যে অংশটুকু আছে, সেই অংশটুকুর নাম হচ্ছে কালিমান্তান। বুঝতে পারা যাচ্ছে? আপনাকে প্রশ্ন করবে বোর্নিওতে ইন্দোনেশিয়ান অংশটুকুর নাম কি? বোর্নিওতে ইন্দোনেশিয়ান অংশটুকুর নাম হচ্ছে কালিমান্তান। বুঝতে পেরেছি। ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি? ইন্দোনেশিয়ার রাজধানীর নাম হচ্ছে জাকার্তা। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। কিন্তু আমরা জানি জাকার্তা দ্বীপটা কি হচ্ছে ভাই, মানে জাকার্তা মূলত একটা উপকূল বেষ্টিত, চারপাশে সাগর। সো এই কারণে জাকার্তার জনসংখ্যা জাকার্তার জনসংখ্যা ধীরে ধীরে বাড়তেছে। জাকার্তার জনসংখ্যা ধীরে ধীরে বেড়ে যাওয়ার কারণে ইন্দোনেশিয়ার সিদ্ধান্ত নিয়েছে থাকবো না জাকার্তার মধ্যে। তারা এখন নতুন একটা রাজধানী স্থাপন করার চেষ্টা করতেছে। আর সেই রাজধানীর অবস্থান হচ্ছে এই কালিমান্তান দ্বীপে। সে রাজধানীর অবস্থান কালিমান্তান দ্বীপে। আজকের ক্লাসে আমি ওই রাজধানীর নাম বলবো না, কারণ আপনাদেরকে এটা আগেই পড়াইছি। আচ্ছা, আপনি বসে বসে ভাবেন কি পড়াইছি। এবার উপদ্বীপ। পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ হচ্ছে আরব উপদ্বীপ। আমরা প্রত্যেকে জানি উপদ্বীপ মানে কি। উপদ্বীপ মানে হলো তিন দিকে পানি, তিন দিকে পানি, একদিকে ভূমি। উপদ্বীপ মানে হচ্ছে ভাই তিন দিকে পানি, একদিকে ভূমি। সেটারই বলে আরব উপদ্বীপ। সেটারই বলে উপদ্বীপ। পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপের নাম হচ্ছে আরব উপদ্বীপ। আরবিতে এটারে আমরা বলি জাজিরাতুল আরব। জাজিরাতুল আরব। জাজিরাতুল, এই শব্দটির অর্থই হচ্ছে উপদ্বীপ। আর আরব হচ্ছে নাম। আরব হচ্ছে নাম। এই কারণে আরব উপদ্বীপ পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ। এটা লেখে নাই কেন? এটা পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ। পুরো দুনিয়ারও বৃহত্তম, এশিয়ারও বৃহত্তম। এরপর এশিয়ার সর্বনিম্ন স্থান নাম হচ্ছে মৃত সাগর। এশিয়ার সর্বনিম্ন স্থানের নাম হচ্ছে মৃত সাগর। আমরা প্রত্যেকে এখানে যারা ক্লাস করতেছি সবাই মৃত সাগর এটার নাম শুনেছি। মৃত সাগরের নাম শুনেছে। মৃত সাগর হচ্ছে ইংরেজিতে বলে ডেড সি। এই ডেড সি এর মধ্যে মানুষ নাকি ডুবে না, মানুষ ভাসে।
কেন? কারণ এটাতে লবণের পরিমাণ এতই বেশি, তার কারণে পানিটা এতটাই ভারী। এটার ভিতরে প্লবতা, প্লবতা কি জিনিস? পানি নিচের থেকে উপরের দিকে যে চাপটা দেয় ওটারে বলে প্লবতা। এই প্লবতার পরিমাণ এতটাই বেশি যে মানুষ এখানে ডোবে না, মানুষ এখানে ভাসে। লবণের পরিমাণ বেশি সেই কারণে। তবে একটা কিন্তু আছে, সেই কিন্তু হলো এই যে মৃত সাগর, এটার নাম দিয়েছে সাগর, কিন্তু না, এটা কোনো সাগর না, এটা একটা হ্রদ। এটা একটা হ্রদ। ভাই এটা কেন হ্রদ, কেন এটা সাগর না? ভাই, যদি কেউ সাগর হতে চায়, যদি কেউ সাগর হতে চায়, তবে তার সাথে মহাসাগরের কানেকশন থাকতে হবে। সাগরের পানি গিয়ে হয় অন্য একটা সাগরে পড়বে, ওই সাগরের পানি গিয়ে মহাসাগরে পড়বে। মানে কোনো না কোনো একটা ভাবে মহাসাগর বা বড় কোনো জলাশয়ের সাথে কানেকশন থাকতে হবে। কিন্তু এই মৃত সাগর, এখানে মূলত জর্ডান নদী, একটা নদী আছে আমরা জানি জর্ডান নদী, জর্ডান নদীর পানি এসে এই মৃত সাগরে পড়ে এবং মৃত সাগর থেকে পানি আর বের হতে পারে না। এই কারণেই জর্ডান নদীর পানিতে থাকে অনেক বেশি লবণ, সে লবণ এসে এসে মৃত সাগরের পানিতে পড়তেছে। এটা যদি একটা সাগর হইতো, তাহলে এই পানিটা, লবণাক্ত এই পানিটা গিয়ে পড়তো মহাসাগরে, লবণটা মহাসাগরে চলে যেত। এখন এটা হ্রদ হওয়ার কারণে লবণটা আর বাইরে হতে পারতেছে না, আর তাই এখানে লবণাক্ততাও কমতেছে না, আর তাই আমরা সাঁতার কাটতে গেলে আমরা ডুবতেছি না। এই হলো ঘটনা। তাহলে সর্বনিম্ন স্থান মৃত সাগর, মৃত সাগর আসলে হচ্ছে একটি লেক, আসলে হচ্ছে একটি লেক। এরপর দীর্ঘতম নদী ইয়াংসে কিয়াং, ইয়াংসে কিয়াং হচ্ছে চীনের একটা নদী, ইয়াংসে কিয়াং চীনের নদী। সামনে আসছি বৃহত্তম মরুভূমি, এশিয়ার বৃহত্তম মরুভূমি, নাম হচ্ছে গোবি, গোবি মরুভূমি। চীন আর মঙ্গোলিয়ার মধ্যে, চীন আর মঙ্গোলিয়ার মধ্যে। আপনাদের নিশ্চয় মনে আছে আমাদের চেঙ্গিস খানের কথা। চেঙ্গিস খান মঙ্গোলিয়া থেকে তার উত্থান। এই চেঙ্গিস খান বা মঙ্গলরা আক্রমণ করার ক্ষেত্রে, মঙ্গলরা আক্রমণ করার ক্ষেত্রে প্রাকৃতিক বাধা কি? মঙ্গলরা আক্রমণ করার ক্ষেত্রে প্রাকৃতিক বাধা ছিল এই গোবি মরুভূমি। অতঃপর যখন চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গলরা সংগঠিত হয়েছে, তারপর কিসের মরুভূমি, কিসের কি, তারা এটা পার হয়ে অ্যাটাক চালাইতো। চীনারা দেখছে দমন করা তো যাচ্ছে না, তখন চীনারা চীনের মহাপ্রাচীর নির্মাণ করেছিল। যদিও সেই মহাপ্রাচীর দিয়েও মঙ্গলদেরকে আটকানো যায় নাই। কেন? কারণ চীনের ভিতরেই কেউ কেউ বেইমানি করত, তারা গিয়ে সুন্দর করে মহাপ্রাচীরের অনেকগুলো জায়গাতে দরজা ছিল, দরজা খুলে দিত, মঙ্গল বাহিনী ঢুকে পড়তো। এই হলো ঘটনা। তারপর বৃহত্তম সমভূমি পশ্চিম সাইবেরিয়া, বৃহত্তম সমভূমি হলো পশ্চিম সাইবেরিয়া। এটা আবার কোথায়? এটা রাশিয়াতে। রাশিয়ার এই অংশটা আমরা নিয়েছি, কিন্তু রাশিয়াকে নেই নাই। আচ্ছা, এশিয়া তথা পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর, কাস্পিয়ান সাগর, নামের সাগর আসলে হ্রদ, নামের সাগর আসলে হ্রদ। এশিয়া তথা পৃথিবীর গভীরতম হ্রদ, পৃথিবীর গভীরতম হ্রদ নাম হচ্ছে তার বৈকাল। পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল, অবস্থান হচ্ছে রাশিয়াতে, এবং একই সাথে বৈকাল গভীরতম ও প্রাচীনতম। পৃথিবীর গভীরতম হ্রদ এবং প্রাচীনতম হ্রদ, পৃথিবীর গভীরতম হ্রদ এবং প্রাচীনতম হ্রদ। আর এই হ্রদের সাথে, এই হ্রদের সাথে সংযুক্ত আছে একটি নদী, সংযুক্ত আছে একটি নদী। নদীটির নাম হচ্ছে লে না, নদীর নাম হচ্ছে লে না নদী। বৈকাল হ্রদের সাথে সংযুক্ত থাকা নদী নাম হচ্ছে লে না। এই লেনা নদীর নাম থেকে, লেনা নদীর নাম থেকে একজন ব্যক্তি, নাম হচ্ছে ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ, ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ, এই ব্যক্তি তার ছদ্ম নাম নিল লে নিন, লে নিন এই নামটা নিয়েছিল। আমি নিশ্চিত আপনি লোকটারে ছিলেন। সামনে আসি এশিয়া তথা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, সর্বোচ্চ শৃঙ্গ, উচ্চতাতে সর্বোচ্চ। পৃথিবীর শীতলতম স্থান পূর্ব অ্যান্টার্কটিক মালভূমি, পূর্ব অ্যান্টার্কটিক মালভূমি, এটা পৃথিবীর শীতলতম স্থান, এটা এশিয়ার না। আচ্ছা, এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ পূর্ব তিমুর, পূর্ব তিমুর। পৃথিবীর উষ্ণতম স্থান আল আজিজিয়া, পৃথিবীর উষ্ণতম স্থান হচ্ছে আল আজিজিয়া, এটা লিবিয়াতে পড়েছে।
দুইটা মহাদেশের মধ্যে অবস্থিত এমন দেশ বা এমন জায়গা, একটা হচ্ছে তুর্কিস্তান, একটা হচ্ছে তুর্কি এ। তুর্কি এ, এটা আবার কোন জায়গা? আসলে এটা হলো তুরস্ক। আসলে এটা হলো ভাই তুরস্ক। তুরস্ক নিজেদের নাম পরিবর্তন করেছে, পরিবর্তন করে ওরা নিজেদেরকে এখন লেখে তুর্কি এ। তার কারণে এখানে তুর্কি এ লেখা। তুরস্কর কোন জায়গাটা দুই মহাদেশে পড়েছে? তুরস্কর ইস্তাম্বুল, এই শহরটা পড়েছে দুই মহাদেশে। এই কারণে ব্র্যাকেটে লেখা ইস্তাম্বুল আর রাশিয়া। ভাই, পৃথিবীতে দুই মহাদেশেই পড়ছে, পৃথিবীতে দুই মহাদেশেই পড়ছে, এরকম আর কোন দেশ আছে কিনা? উত্তর হচ্ছে আছে। নাম তার মিশর। নাম তার মিশর। মিশর আফ্রিকার ভিতরেও পড়ছে, আবার এশিয়ার ভিতরে এসেও হালকা একটু পড়েছে। এই হলো কথাবার্তা। আশা করি এশিয়া মহাদেশের একটু ভৌগোলিক কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনি একটু বুঝতে পেরেছেন। সামনে আসি। এবার আমরা কথা বলবো দক্ষিণ এশিয়া নিয়ে। এখানে দক্ষিণ এশিয়ার ম্যাপটা দেখতে পাচ্ছি, অবশ্যই বুঝতেছি এটা সবচেয়ে বড়। এটা হচ্ছে ভারত, নিচের দিকে এখানে শ্রীলঙ্কা, এপাশে ছোট ছোট কিছু দ্বীপ নিয়ে হচ্ছে মালদ্বীপ। এটা হলো বাংলাদেশ, এটা হচ্ছে ভুটান, এটা নেপাল পুরোটা লালটা, এটা পুরোটা পাকিস্তান, আর এটা হচ্ছে আফগানিস্তান। এটা হচ্ছে আফগানিস্তান। আশা করি ক্লিয়ার। শুরুতেই আমরা দক্ষিণ এশিয়া নিয়ে বিস্তারিত জানবো, তারপর একটা একটা রাষ্ট্র দেখব। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বড় জনসংখ্যা, আয়তন, যেমনি খুশি আপনি বলেন, উত্তর ভারত। উত্তর হচ্ছে ভারত। সবচেয়ে ছোট, তাই পুরো এশিয়ারই তো সবচেয়ে ছোট মালদ্বীপ। তাহলে দক্ষিণ এশিয়ারও সবচেয়ে ছোট মালদ্বীপ। দক্ষিণ এশিয়ার ফেডারেল রাষ্ট্র ভারত। ফেডারেল রাষ্ট্র ভারত। ভাই ফেডারেল, এটার মানে কি? ফেডারেল মানে হচ্ছে ভাই, এখানে সংবিধানের ভিত্তিতে, এখানে সংবিধানের ভিত্তিতে ক্ষমতা দুই ভাগ করা হয়। কিছু ক্ষমতা, যেমন হচ্ছে স্বরাষ্ট্র, পুরো রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব, সেনাবাহিনীর দায়িত্ব, পররাষ্ট্র বিষয়ক মানে অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক বিষয়ক দায়িত্ব দেওয়া হয় কেন্দ্রীয় সরকারকে। কিছু ক্ষমতা দেওয়া হয় কেন্দ্রীয় সরকারকে, আর কিছু ক্ষমতা দেওয়া হয় প্রাদেশিক যে সরকার ব্যবস্থা রয়েছে সেটাকে। আরো সহজ করে বলতে গেলে, ভারতে দেখবেন আপনি, ভারতের যে কেন্দ্র, ভারতের যে কেন্দ্র বা কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী যেটার ক্ষমতায়, সেখানে আমরা দেখতে পাই ওনাদের হাতে কিছু ক্ষমতা আছে। কোনো কারণে খারাপ হয়ে গেছে। ধন্যবাদ ভাই। আবার আমরা দেখতে পাই ভারতের যে প্রদেশগুলো আছে, যেমন আমরা এখন পশ্চিমবঙ্গের কথা খুব ভালো করে জানি। পশ্চিমবঙ্গের সম্প্রতি নির্বাচন হয়েছে, যে নির্বাচনে মমতা ব্যানার্জি, তার দল তৃণমূল কংগ্রেস, এটি নিয়ে ব্যাপকভাবে পরাজিত হয়েছেন। যে কারণে বিজেপি, ভারতীয় জনতা পার্টি এখন সেখানে ক্ষমতায় এসেছে। ভারতীয় জনতা পার্টির এক নেতা শুভেন্দু অধিকারী, তিনি এখন মুখ্যমন্ত্রী হয়েছেন পশ্চিমবঙ্গের। যার ফলশ্রুতিতে আমরা দেখি এই শুভেন্দু অধিকারীর হাতে বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হাতে সাংবিধানিকভাবে কিছু ক্ষমতা ন্যস্ত আছে, আবার কিছু ক্ষমতা কেন্দ্রের হাতে ন্যস্ত আছে। এই যে ক্ষমতাটা ভাগ করে দেয়া, এটাই একটা ফেডারেল রাষ্ট্রের দায়িত্ব, বা এটাই একটা ফেডারেল রাষ্ট্রের বৈশিষ্ট্য। আরো কয়েকটা উদাহরণ দেন। সবচেয়ে ভালো উদাহরণ আমেরিকা। সবচেয়ে ভালো উদাহরণ আমেরিকা। আমেরিকা তো সেম ঘটনা আমরা দেখতে পাই। বুঝলাম। দক্ষিণ এশিয়ার শাসনতান্ত্রিক রাজতন্ত্র বিদ্যমান আছে যে দেশটাতে, সে দেশটাতে হচ্ছে ভুটান। তার মানে ভুটানের একজন রাজা আছে, সাংবিধানিক ভাবে ওনার হাতে নির্দিষ্ট কিছু ক্ষমতা আছে, কিন্তু পুরো দেশটা চালায় হচ্ছে প্রধানমন্ত্রী। জনগণের ভোটে প্রধানমন্ত্রী ক্ষমতা এসে উনি দেশ চালায়। আচ্ছা, দক্ষিণ এশিয়ার ইসলামিক প্রজাতন্ত্র। ইসলামিক প্রজাতন্ত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে পাকিস্তান, আর একটা হলো আফগানিস্তান। দক্ষিণ এশিয়ার প্রথম স্বাধীন দেশ, দক্ষিণ এশিয়ার প্রথম স্বাধীন দেশ হচ্ছে আফগানিস্তান। দক্ষিণ এশিয়ার প্রথম স্বাধীন দেশ আফগানিস্তান। আফগানিস্তানের মানুষজন ভয়াবহ লেভেলের, ভয়াবহ লেভেলের স্বাধীন চেতা। আফগানিস্তানের মানুষজন কোনোভাবেই পরাধীনতা বরণ করে নাই। যেই কারণে আপনি দেখবেন এক দুইবার না, তিন তিনবার অ্যাংলো আফগান যুদ্ধ হয়েছিল। অ্যাংলো আফগান যুদ্ধ। অ্যাংলো মানে কি? অ্যাংলো মানে কিছুটা ইংরেজ ইংরেজ ভাব আসে, ধরে নেন এটা ইংরেজ। আচ্ছা, মূলত যখন পাকিস্তান ব্রিটিশদের দখলে, বর্তমান ভারত ব্রিটিশদের দখলে, আমরা, আমাদেরকে যে যাত্রা করছিল, ইংরেজরা আমাদেরকে দখল করেই যাত্রা করছিল।
পলাশির প্রান্তরে আমাদেরকে দখল করেই তো ওরা শুরু করছে ঘটনা। তো আমরাও ওদের পকেটে, তারপর হচ্ছে ভারত পকেটে, পাকিস্তান পকেটে। তখন ইংরেজরা তিনবার আফগানদের সাথে লড়াই চালিয়েছিল, এবং তিনবারের মধ্যে প্রথমবার প্রথমবার ব্যাপকভাবে পরাজিত হয়েছে ইংরেজরা। এবং সেই অ্যাংলো আফগান যুদ্ধে, প্রথম অ্যাংলো আফগান যুদ্ধের কথা বলতেছি, প্রথম অ্যাংলো আফগান যুদ্ধে অনেক অনেক ভারতীয় সেনা, কারণ দেশ ভারত তখন তো ইংরেজদের দখলে, তার কারণে ইংরেজ সেনাবাহিনীতে অনেক ভারতীয়রা তখন কাজ করতো। তো ইংরেজ সেনাবাহিনী লড়াই করতেছে, সেখানে ভারতীয় সৈন্যরাও লড়াই করতেছে, এবং ভারতীয় সৈন্যরা আফগানদের সাথে লড়াই করে প্রাণ দিয়েছিল। এখনো আমরা দিল্লিতে ঢোকার আগে একটা বড় সড়ো ভারত গেট বা ইন্ডিয়া গেট দেখতে পাই। ইন্ডিয়া গেটে অনেক অনেক শহীদের নাম লেখা আছে। সেখানে ওই অ্যাংলো আফগান যুদ্ধে যারা শহীদ হয়েছিল সেই সকল শহীদের নামও লেখা আছে। বুঝলাম। তো সে অ্যাংলো আফগান যুদ্ধের 3 নম্বর অ্যাংলো আফগান যুদ্ধে জয়লাভ করার মধ্য দিয়ে দক্ষিণ এশিয়াতে ফার্স্ট স্বাধীন দেশ হচ্ছে আফগানিস্তান। প্রথম স্বাধীন দেশ হয়েছে আফগানিস্তান। লাস্ট কারা? কারা আবার? আমরা। আমরা লাস্ট। দক্ষিণ এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে বাংলাদেশ। আয়তনে বড় হচ্ছে ভারত, যেটা আগে পড়ে ফেলেছি। আয়তনে ছোট হচ্ছে মালদ্বীপ। আয়তনে মুসলিম, আয়তনে মুসলিম বড় দেশ হচ্ছে পাকিস্তান। আয়তনে মুসলিম ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। বলে রাখা ভালো, মালদ্বীপের আবার 100% মুসলিম। মালদ্বীপের আবার 100% মুসলিম, অর্থাৎ মালদ্বীপের জনসংখ্যার 100 ভাগই মুসলিম। দক্ষিণ এশিয়ার একমাত্র সাংবিধানিক বৌদ্ধ রাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা সংবিধানে লেখা তারা বৌদ্ধ রাষ্ট্র, সংবিধানে লেখা তারা বৌদ্ধ রাষ্ট্র। আশা করি ক্লিয়ার যে কোনটা আয়তনে বড়, কোনটা আয়তনে ছোট, মুসলিমের মধ্যে বড় কোনটা, মুসলিমের মধ্যে ছোট কোনটা, পুরো ব্যাপারটা ক্লিয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা দেশের আইনসভা রাজধানীর মধ্যে এগুলো আছে। এগুলো কিছুটা বোরিং, বাট আমি কয়েকটা দাগাই দিব ভাই, আপনি অবশ্যই পড়ে যাবেন। ফার্স্ট অফ অল আপনাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে মালদ্বীপের প্রধান ভাষা যেটা আছে। মালদ্বীপের ভাষা হচ্ছে দ্বীপেহি। মালদ্বীপের ভাষা হচ্ছে দ্বীপেহি। একটু মুখস্থ করে যাওয়ার চেষ্টা করবেন। এরপর আফগানিস্তান। আফগানিস্তানের আইনসভা না, এটা হচ্ছে লয়া জিরগা। এটা কেন গুরুত্বপূর্ণ? আফগানিস্তানে ভাই অনেকগুলা উপজাতি আছে। আফগানিস্তানে অনেকগুলো উপজাতি আসছে, পশতু, পাঞ্জাবি, আরো বালুচ, অনেক ধরনের উপজাতি আছে আফগানিস্তানে। এই উপজাতীয়দের নেতারা যেখানে বসে মিটিং করে সেটাই হচ্ছে লয়া জিরগা। লয়া জিরগা। তাহলে আফগানিস্তানের উপজাতীয় নেতাদের যে সভা, সেটারে লয়া জিরগা বলে, মুখস্থ করতে হবে। এরপর আমাদের এই জায়গাটাতে আর দেখার কিছু নাই, আমরা সামনে এগোবো। এরপর আমরা প্রথমেই যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে ভুটান। সেটা হচ্ছে ভুটান। ভুটানের যেটা মুখস্থ করব সেটা হচ্ছে ভাষা। ভুটানের ভাষা হচ্ছে দোজংখা। ভুটানের ভাষা হচ্ছে ভাই দোজংখা। কি অদ্ভুত নাম, দোজংখা। দেখবো। এরপর আমরা একটু নিচের দিকে নামি। শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাতে ভাই কি মুখস্থ করব? শ্রীলঙ্কাতে যেটা মুখস্থ করব সেটা হচ্ছে তাদের ভাষা, সিংহলি। এবার আপনি বলবেন ভাই এটা মুখস্থ করার কি আছে, এটা তো আমি আগে থেকেই জানতাম, এটা ছোটবেলায় পড়েছি। শ্রীলঙ্কা একটা সময় তাদের নাম ছিল সিংহল। শ্রীলঙ্কার একটা সময় নাম ছিল সিংহল। তো তাদের ভাষা সিংহলি ভাষা, এটা আলাদা করে মুখস্থ করার কি আছে? আছে। এই যে তাদের ভাষা সিংহলি, এই কারণে শ্রীলঙ্কাতে এক ধরনের জাতিগোষ্ঠী আছে, তাদেরকে আমরা বলি সিংহলি। তারা সিংহলি ভাষায় কথা বলে। আরেক ধরনের গোষ্ঠী আছে শ্রীলঙ্কাতে, যারা কথা বলে তামিল ভাষায়। যারা কথা বলে তামিল ভাষায়। আর শ্রীলঙ্কার ইতিহাসের দিকে তাকালে আপনি দেখবেন এই সিংহলি আরে তামিল, এদের মধ্যে মারামারি। এই মারামারিটা বোঝার জন্য এ ভাষা লাগবে। সামনে যাব বাংলাদেশ। এই দেশের কিছুই লাগবে না আপনার। সামনে চলে আসি। এবার আমরা কথা শুরু করব ইন্ডিয়া বা ভারতকে নিয়ে। আমরা এবারে একটু ফাস্ট যাব। আসেন একটু ইন্ডিয়া নিয়ে কথা বলি। প্রথমত দেশটার সরকারি নাম হচ্ছে ভারতীয় প্রজাতন্ত্র। ভারতীয় প্রজাতন্ত্র। এরপর ভারত স্বাধীনতা লাভ করেছে আমরা প্রত্যেকে জানি 15ই আগস্ট 1947-এ। 14ই আগস্ট 1947 পাকিস্তানের জন্ম। 15ই আগস্ট 1947 ভারতের জন্ম জানি আমরা। অতঃপর 1950 সালে
সংবিধান প্রণয়নের মাধ্যমে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়েছে। সাংবিধানিক গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়েছে। 1947 থেকে 1950 তাদের কোনো সংবিধান ছিল না। তখন রাষ্ট্রটা প্রজাতান্ত্রিক ভাবে চলে নাই, তখন রাষ্ট্রটা অন্য আরেকটা ভাবে চলছে। অন্য সে কিভাবে, 1 মিনিট পরে দেখাচ্ছি। 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি, 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি, 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি ভারত তাদের সংবিধান প্রণয়ন করেছে। ভারতের সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান। ভারতীয় সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান। এই সংবিধান প্রণয়ন করার জন্য যে কমিটি তৈরি হয়েছিল, সেই কমিটির প্রধান ছিলেন আম্বেদকর। এই কারণে ভারতের সংবিধানের রচয়িতা, ভারতের সংবিধানের রচয়িতা বলা হয়ে থাকে আম্বেদকরকে। পুরো নাম B.R. আম্বেদকর। আর 26শে জানুয়ারি সংবিধান আসার কারণে ভারতের প্রজাতন্ত্র দিবস, ভারতের প্রজাতন্ত্র দিবস 26 জানুয়ারি। ভারতের প্রজাতন্ত্র দিবস হচ্ছে 26 জানুয়ারি। ভারতে আছে ভাই 28টা রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের 28টি রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল। এর মধ্যে 29তম, এর মধ্যে ভাই 29তম রাজ্য হচ্ছে তেলেঙ্গানা। কি হলো এটা? রাজ্য আছে 28টা, তো এটা 29তম কেন? খুব সহজ ভাই। তেলেঙ্গানা যখন রাজ্য হলো, মূলত ভারতের একটি প্রদেশ আছে, না হলো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ, এই অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা গঠিত হয়। তেলেঙ্গানা যখন গঠিত হয়েছিল, তখন এটা ছিল 29তম রাজ্য। আর তখন একটা রাজ্য ছিল, নাম ছিল জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর। পরবর্তীতে নরেন্দ্র মোদীর সরকার জম্মু কাশ্মীরকে রাজ্য থেকে, রাজ্য থেকে এর মর্যাদা নাই করে দেয়। রাজ্য হিসেবে এটিকে না রেখে এটিকে তারা নিয়ে আসে কেন্দ্র শাসিত অঞ্চলে। জম্মু কাশ্মীর এখন একটা কেন্দ্র শাসিত অঞ্চল। কেন এটারে কেন্দ্র শাসিত অঞ্চল করছে? কারণ জম্মু কাশ্মীর পাকিস্তান দাবি করে তাদের, এই কারণে পাকিস্তান প্রায় এটা দখল করতে চায়, প্রায় হচ্ছে এখানে হামলা টামলা চালানো হয়। এই কারণে জম্মু কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল করে ফেলছে, যেন কেন্দ্র থেকে পুরোপুরি এটাকে তারা কন্ট্রোল করতে পারে। এই কারণে জম্মু কাশ্মীরে অনেক অনেক সেনাবাহিনী, অনেক অনেক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকে। জম্মু কাশ্মীরের কিছু আলাদা অধিকার ছিল। যখন কাশ্মীর ভারতের সাথে যুক্ত হয়েছে, যখন কাশ্মীর ভারতের সাথে যুক্ত হয়েছিল, তখন কাশ্মীরকে আলাদা কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল ভারতীয় সংবিধানের 370 অনুচ্ছেদের মাধ্যমে। পরবর্তীতে অনুচ্ছেদ বাতিল, তাদের রাজ্য হিসেবে থাকাও বাতিল, তারা হয়ে গেছে কেন্দ্রশাসিত অঞ্চল। সুতরাং রাজ্যের সংখ্যা 29টা থেকে কমে হয়ে গেছে 28টা। এই কারণে বর্তমানে 29তম রাজ্য হচ্ছে তেলেঙ্গানা। রাজ্য আছে 28টি, রাজ্য আছে 28টি। আশা করি ক্লিয়ার। সামনে আসছি। এবার আসেন কিছু বিরোধপূর্ণ জায়গা দেখি। লাদাখ। লাদাখ কাদের? লাদাখ হচ্ছে ভারতের। লাদাখ হচ্ছে ভারতের। আকসাই চীন, এটা কাদের? এটা হচ্ছে চীনের। এটা হচ্ছে চীনের। আকসাই চীন হলো কাশ্মীরের, যেই জায়গাটুকু চীনের দখলে, কাশ্মীরের 3জন দখল করছে। একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে পাকিস্তান, আর একটা হচ্ছে চীন। চীনও কাশ্মীর দখল করেছে। চীনের দখলকৃত যে কাশ্মীর, তারই বলে ভাই আকসাই চীন। তো এই যে লাদাখ, লাদাখ হচ্ছে ভারতীয় অংশ, আর আকসাই চীন হচ্ছে চীনের অংশ। এখানে যে সীমান্ত রেখাটা আছে, সেটার নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আমি খুব সহজ একটা টেকনিকে মনে রাখতাম। দুইটা লাইন আছে, একটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, আর একটা হচ্ছে শুধু লাইন অফ কন্ট্রোল। একটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, আর একটা হচ্ছে শুধু লাইন অফ কন্ট্রোল। মাথায় রাখবো, অ্যাকচুয়াল, চু চু, চুতে চায়না, তাহলে অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা, ওটা চায়নার সাথে। আর লাইন অফ কন্ট্রোল যেটা, ওটা পাকিস্তানের সাথে। দুইটাই ভারতের, দুইটাই কাশ্মীরকে কেন্দ্র করে। দুইটাই কাশ্মীরকে কেন্দ্র করে। মানে ভারতের যে কাশ্মীর, চীনের সাথে অ্যাকচুয়াল, পাকিস্তানেরটা নর্মাল কন্ট্রোল। বুঝলাম? এরপর আবার ভারত চীন সীমান্ত রেখা হচ্ছে ম্যাকমোহন লাইন। এই মাত্র না বললেন ভারত আর চীনের সীমান্ত রেখা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল? আবার এখানে লেখা ভারত আর চীনের সীমান্ত রেখা হচ্ছে ম্যাকমোহন লাইন। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এই দিকটাতে, এই দিকটাতে আপনারা একটু দেখেন।
না, এখানে কি দেখবেন, এখানে তো নাই, এখানে এটা নাই, এটা বাদ দেন। আমার কথাই শোনেন, পরবর্তী স্লাইডে আমরা ম্যাপ দেখাবো আবার। সেটা হচ্ছে, আমরা জানি ভারতের একটা রাজ্য আছে, নাম হচ্ছে অরুণাচল। নাম হচ্ছে ভাই অরুণাচল। 1962-তে, 1962 সালে এ অরুণাচলকে নিয়ে চীন আর ভারত যুদ্ধ হয়েছিল। আপনি অবশ্যই চোখ মুখ বন্ধ করে বলে দিতে পারবেন যুদ্ধে কে জিতছে। যুদ্ধে চীন জিতেছে, ভারত হারছে। যুদ্ধে চীন জিতেছে, ভারত হেরেছে। শুধু ভারত হারে নাই, এই অরুণাচলের অনেকটুকু অনেকটুকু চীন দখল করে ফেলছিল, চীন প্যাকেটে ঢুকিয়ে ফেলছিল। পরবর্তীতে চুক্তির মধ্যে ফেরত গেছে। ওই জায়গাটার মধ্যে যে লাইনটা, সেটা হচ্ছে এই ম্যাকমোহন লাইন। একটা হচ্ছে কাশ্মীরের ওইখানে, আরেকটা হচ্ছে অরুণাচলের ওইখানে। এবার আপনি বলবেন তো এতে সমস্যা কি? সমস্যা কিছু না ভাই, আপনি একটু সামনে আসেন। সামনে আসলে এই জায়গাটা দেখেন, খেয়াল করে দেখেন। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে কাশ্মীরের ওই জায়গাটা, উপরের এই সাদা জায়গাটুকু। এই জায়গাটাতে হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আর এই পাশে আসলে হচ্ছে লাইন অফ কন্ট্রোল। এই জায়গাতে অ্যাকচুয়াল, এই জায়গাতে লাইন অফ কন্ট্রোল, এই পাশে পাকিস্তান। ঠিক আছে, আর নিচের জায়গাটা হচ্ছে পুরোটা ভারত। আর ম্যাকমোহন লাইন কই? ম্যাকমোহন লাইন হচ্ছে এদিকে। ম্যাকমোহন লাইন হচ্ছে এদিকে, কারণ সেভেন সিস্টার্স এখানে, আর সেভেন সিস্টার্স এর মাথার উপরের দিকে হচ্ছে অরুণাচল। তো অরুণাচলের এখানে হচ্ছে ম্যাকমোহন লাইন। এই যে দেখেন, হলুদ জায়গাটাতে লিখে দিছে, এটা অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ কন্ট্রোলড বাই ইন্ডিয়া। কন্ট্রোলড বাই ইন্ডিয়া, ইন্ডিয়া কন্ট্রোল করে। অ্যান্ড ক্লেমড বাই চায়না। চায়না দাবি করে এটা আমাদের, আমাদের। তো এইখানেই হচ্ছে যে লাইনটা, সেটাই হচ্ছে ম্যাকমোহন লাইন। এখানেও ঠিক সেম কথাবার্তা। এই যে হলুদ জায়গাটা দেখতেছেন, এই যে হলুদ জায়গাটা দেখতে পাচ্ছেন, এই হলুদ জায়গাটাই হচ্ছে আকসাই চীন। এই হলুদ জায়গাটাই হচ্ছে আকসাই চীন। এটা কন্ট্রোলড বাই চায়না। এটা চায়না কন্ট্রোল করে, এটা চায়নার দখলে। কিন্তু ভারত বলতেছে না, আমাদের দখলে যেহেতু এই জায়গাটা আছে, এই জায়গাটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে কার দখলে ভাই? এই জায়গাটা হচ্ছে ভারতের দখলে। সো ভারত বলতেছে এইটাও আমাদের, এইটাও আমাদের। কিন্তু লাভ নাই তো, চীনের কাছে থেকে দখল করা ইটস ইম্পসিবল। চীন সামরিকভাবে ভারতের থেকে অনেক শক্তিশালী। এ হলো ঘটনা। আবার পিছনে যাব। তারপর নর্মাল কিছু তথ্য পড়ে ফেলি। দাবা খেলার জন্ম হয়েছিল ভারতে। যদিও যখন ভারতে জন্ম হয়েছে তখন এটাকে দাবা বলতো না, তখন এটাকে বলতো চতুরঙ্গ। এভাবে খেলা হতো, চতুরঙ্গ। ভারতীয় জাতীয় প্রতীক হচ্ছে অশোক চক্র। অশোক চক্র। অশোক চক্র কি জিনিস দেখবেন, ভারতের বিভিন্ন জায়গাতে দেখবেন একটা গোল চক্র আছে, ওইটা। ঠিক আছে। ভারতের জাতীয় পাখির নাম হচ্ছে ময়ূর। জাতীয় ফল কি? জাতীয় ফল হচ্ছে আম। জাতীয় গাছ কি? জাতীয় গাছ হচ্ছে বট গাছ। এগুলো হচ্ছে তাদের জাতীয়। ভারতের শেষ ভাইসরয় ছিল লর্ড মাউন্ট ব্যাটেন। লর্ড মাউন্ট ব্যাটেন। লর্ড মাউন্ট ব্যাটেন, তিনি হচ্ছে শেষ ভাইসরয় ছিল। তারপর 28টা রাজ্য, 29তম রাজ্যের নাম হচ্ছে তেলেঙ্গানা। কেন্দ্রশাসিত অঞ্চল আছে 8টা। সামনে আসছি, এটা আগে বুঝছি। এবার ভারতের রাজ্যগুলো আরেকটা বার। জনসংখ্যায় বড়, ভারতের জনসংখ্যায় বড় যে রাজ্যটা, সেটার নাম হচ্ছে উত্তরপ্রদেশ। সেটার নাম হচ্ছে ভাই উত্তর প্রদেশ। আপনি একটু সামনে আসেন ভাই। এখানে ভারতের 28টা রাজ্যই আপনি দেখতে পাবেন। খেয়াল করে দেখেন, এই যে জায়গাটা যেখানে আমি আঙ্গুল রাখছি, এই জায়গাটাই হচ্ছে উত্তরপ্রদেশ। এই যে এটা, এই জায়গাটাই হচ্ছে ভাই উত্তরপ্রদেশ। এই যে এটা উত্তরপ্রদেশ। ঠিক আছে, এটা জনসংখ্যায় বড়। আয়তনে কোনটা বড়? আয়তনে পাশেরটা বড়। আয়তনে পাশেরটা বড়। নাম তার রাজস্থান। নাম তার রাজস্থান। রাজস্থান কেন এত বড়? কারণ রাজস্থানের ভিতরে মরুভূমি আছে। রাজস্থানের ভিতরে মরুভূমি আছে, তার কারণে রাজস্থানের একটা জায়গা আছে জয়সালমীর। ওই জয়সালমীরের এদিকে মরুভূমি আছে। এই কারণে রাজস্থান আয়তনে বড়, আর উত্তরপ্রদেশ জনসংখ্যায় বড়। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এটা উত্তরপ্রদেশ, এটা মাঝ বরাবর আছে, তাই এটা মধ্যপ্রদেশ। তাই এটা মধ্যপ্রদেশ। একটু নিচের দিকে নামলে এই হলো অন্ধ্রপ্রদেশ। এই অন্ধ্রপ্রদেশকে ভেঙেই তৈরি হয়েছে তেলেঙ্গানা। নিচের দিকে আছে কর্ণাটক, একদম লাস্টে আছে তামিলনাড়ু। একদম নিচের দিকে আছে তামিলনাড়ু। এই তামিলনাড়ুতেই সম্প্রতি মুখ্যমন্ত্রী হয়েছেন বিজয় থালাপাতি। বিজয় থালাপাতি। বিজয় থালাপাতি, উনি মুখ্যমন্ত্রী হয়েছেন তামিলনাড়ুর। আর এই পাশে আছে কেরালা। এই পাশে আছে কেরালা। উপরের দিকে যদি উঠি, এইখানে দেখতে পাচ্ছেন গুজরাট। এই জায়গারই হচ্ছে মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র দামোদর দাস মোদী। নরেন্দ্র মোদী এখানকারই মুখ্যমন্ত্রী ছিল। উপরের দিকে যদি উঠে যাই, এই জায়গাটা পাঞ্জাব।
এই জায়গাটা হরিয়ানা, এই যে এই জায়গাটা, এটা হরিয়ানা। এখন আপনি প্রশ্ন করবেন, এটা জেনে আমার লাভ কি? লাভ আছে। এই হরিয়ানা যেটা দেখতেছেন, এটা কি রং? এটা কি রং আমি জানি না অবশ্য। হরিয়ানা যেটা দেখতে পাচ্ছেন, এখানেই অবস্থান করছে সে বিখ্যাত পানিপথ। সে বিখ্যাত পানিপথ এই হরিয়ানাতে। এই হরিয়ানাতে কি আছে ভাই? হরিয়ানাতে আছে পানি পথ। যেই পথের মধ্যে আসলে কোনো পানি নাই, আসলে এটা একটা মাঠ যেখানে আমরা মারামারি করি। আচ্ছা, এরপর উপরের দিকে পাঞ্জাব, জম্মু কাশ্মীর, এই পাশটাতেই হচ্ছে আকসাই চীন, আর এই পাশে আছে আজাদ কাশ্মীর। আজাদ কাশ্মীর পাকিস্তানের, আকসাই চীন হচ্ছে চীনের, জম্মু কাশ্মীর হচ্ছে ভারতের। এই হলো কথা। এই পাশে পশ্চিমবঙ্গ, উপরের দিকটাতে বিহার, এখানে ঝাড়খণ্ড, নিচে আছে ওড়িশা, এই পাশে আছে ছত্তিশগড়। আর এই পাশটাতে আছে সাতটা বোন, সাত বোন বা সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার্স। এই হলো ভারত। ভারত পড়ে থাক, আমরা আবার আগের জায়গায় যাই। এবার একটু দ্রুত পড়ে ফেলি। আয়তনে বড় হচ্ছে রাজস্থান, রাজস্থান। আয়তনে ছোট হচ্ছে গোয়া, আয়তনে ছোট হচ্ছে গোয়া। স্বাধীন রাষ্ট্র সিকিম ভারতের রাজ্য হয়েছে 1975-এ। ঘটনা খেয়াল করেন, ঘটনা ভালো করে খেয়াল করেন। ভারত স্বাধীন হয়েছে কবে? 1947-এ। সিকিম তাদের দখলে আসছে কবে? 1975-এ। 1975 সালে সিকিম একটা স্বাধীন রাজ্য ছিল। স্বাধীন রাজ্য ছিল, কোনো টেনশন নাই, গেছে, দখল করে ফেলছে। ঠিক একইভাবে ভারত হায়দ্রাবাদ দখল করছে। 2 মিনিট আগে আমি আপনাদের পড়াইছি অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের, অন্ধ্রপ্রদেশের বর্তমানে যে জায়গাটা, ওই জায়গাটার ভিতরেই ছিল হায়দ্রাবাদ। বর্তমানে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশে ভেঙে তৈরি করছে তেলেঙ্গানা। এই তেলেঙ্গানার রাজধানী হলো বর্তমানে হায়দ্রাবাদ। তেলেঙ্গানার রাজধানী হলো হায়দ্রাবাদ। এই হায়দ্রাবাদও একটা সময় কি ছিল? স্বাধীন একটা দেশ ছিল, স্বাধীন একটা রাজ্য ছিল। ঠিক আছে, সেখানকার যে নিজাম, হায়দ্রাবাদের নিজাম, ওই নিজাম হচ্ছে এই রাজ্য পরিচালনা করতেন। তারপর ভারত দখল করে ফেলছে। পুরো দুনিয়া তাকায় তাকায় দেখছে, কি আর করবে। তারপর সীমান্তে, সীমান্তে বড় প্রদেশ হচ্ছে পশ্চিমবঙ্গ। অন্ধ্রপ্রদেশ ভেঙে প্রদেশ হয়েছে তেলেঙ্গানা, যেটা আগেই আমরা বলেছি। এরপর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। 1956 সালে, 1956 সালে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের দখলে আসছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 1956-তে ভারতের দখলে আসছে। এই যে দেখেন ভালো করে, ভালো করে, এই যে যেখানে, এই যে এখানে। আপনি বলবেন কিছুই তো দেখা যায় না। এই কিছুই দেখা না গেলেও এইখানেই হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। খেয়াল করে দেখেন, একটু ভালো করে তাকালেই ঘটনাটা বুঝে ফেলবেন। আমরা কই? আমরা কই? আমরা এখানে। তো আন্দামান নিকোবর কই? আন্দামান নিকোবর এখানে। ইন্ডিয়া শেষ কই? ইন্ডিয়া শেষ এখানে। ওরা এত দূরের থেকে এসে দখল করে ফেলছে, আমরা তাকায় তাকায় দেখছি। যদি আন্দামান নিকোবর এ পাশে আছে মিয়ানমার, আরো নিচে আমরা এই যে এখানে থাইল্যান্ড। তো এটা কার কাছাকাছি? এটা থাইল্যান্ডের কাছাকাছি। এটা দখল করছে ইন্ডিয়া। কোনো কথা হবে না, ইন্ডিয়ার দখলে। আচ্ছা, এরপর আরেকটু সামনে আগানো যাক। এরপর এই অঞ্চলের পূর্বে আন্দামান সাগর আছে এবং পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত। অর্থাৎ উপরের দিকটাতে হচ্ছে আমাদের বঙ্গোপসাগর, নিচের দিকটাতে আন্দামান সাগর। পোর্ট ব্লেয়ার এই অঞ্চলের রাজধানী। পোর্ট ব্লেয়ার, পোর্ট ব্লেয়ার, নাম শুনে বোঝা যেতেছে ব্লেয়ার, পোর্ট মানে বন্দর, ব্লেয়ার হচ্ছে মনে হয় কোন একটা ব্যক্তি। ঠিক তাই, ব্লেয়ার হচ্ছে একজন ইংরেজ ব্যক্তি, তার নাম হচ্ছে পোর্ট ব্লেয়ার। কিন্তু ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে তার অমিত শাহ, ছেলের নাম জয় শাহ। ওই অমিত শাহ এই পোর্ট ব্লেয়ারের নাম চেঞ্জ করেছে। অমিত শাহ এই পোর্ট ব্লেয়ারের নাম চেঞ্জ করে নাম রেখেছে শ্রী বিজয়পুরম। অমিত শাহ এই জায়গার নাম চেঞ্জ করে রেখেছে শ্রী বিজয়পুরম। এই কারণে এখন কেউ যদি প্রশ্ন করে আন্দামান নিকোবরের এই রাজধানীর নাম কি, রাজধানীর নাম বলবেন শ্রী বিজয়পুরম। সাবেক নাম কি? সাবেক নাম হচ্ছে পোর্ট ব্লেয়ার। সাবেক নাম হচ্ছে পোর্ট ব্লেয়ার। বুঝলাম, এটা দেখেছি। এবার পশ্চিমবঙ্গ নিয়ে একটু কথা হোক। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। পশ্চিমবঙ্গে যে আইনসভা আছে, আইনসভা আছে, সেটার নাম হচ্ছে বিধানসভা। পশ্চিমবঙ্গের আইনসভার নাম বিধানসভা। আমাদের আইনসভা জাতীয় সংসদ, পশ্চিমবঙ্গের আইনসভা বিধানসভা।
মোট আসন আছে এখানে 295টা, অনির্বাচিত তার মধ্যে একটি। বর্তমানে এটার মুখ্যমন্ত্রী হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তিনি 9 মে 2026, 9 মে 2026-এ রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে। কততম? নবম। তিনি নবম মুখ্যমন্ত্রী। কোন দল? ভারতীয় জনতা পার্টি, বিজেপি। ভারতীয় জনতা পার্টি থেকে 9 মে 2026-এ 9 তারিখ হচ্ছে নবম মুখ্যমন্ত্রী তিনি। এরপর বাবরি মসজিদ। বাবরি মসজিদ নির্মাণ করেছিলেন সম্রাট বাবর। সম্রাট বাবর। কোন কোন মতে সম্রাট বাবরের নির্দেশে তার সেনাপতি বাকি বাকি উনি নির্মাণ করেছেন। এটি নির্মিত হয়েছিল ভারতের অযোধ্যাতে। ভারতের অযোধ্যা কোথায়? উত্তরপ্রদেশে। ভারতের অযোধ্যা উত্তরপ্রদেশে। পরবর্তীতে উগ্র হিন্দুত্ববাদীদের আক্রমণে এই বাবরি মসজিদ ভেঙে ফেলছে। এরপরে আসেন সেভেন সিস্টার্স। ভারতের 7টা রাজ্য। ভারতের 7টা রাজ্যকে বলা হয় সেভেন সিস্টার্স। এদের অবস্থান উত্তর পূর্বে। উত্তর পূর্বে। ভাই আপনারা পড়াইছি আমি। উত্তর মানে উপরে, পূর্ব মানে ডানে। উত্তর মানে উপরে, পূর্ব মানে ডানে। তাহলে উপরে উঠে ডানে যাব। আপনি উত্তর পূর্ব বলছে, উপরে উঠেন, উপরে উঠে ডান দিকে সরে যান। ডান দিকে সরে গেলে এখানে আপনি 7টা রাজ্য দেখতে পাবেন। এই 7টা রাজ্যকে বলা হয় সেভেন সিস্টার্স। এদেরকে আলাদা করে কেন এত ভালো করে পড়ায়? কারণ হচ্ছে ভাই, আপনি তাকান, এই জায়গাটাতে আছে ভুটান, নিচের দিকটাতে আছে বাংলাদেশ। উপরে আছে ভুটান, আর নিচের দিকটাতে আছে কি ভাই? নিচের দিকটাতে আছে বাংলাদেশ। আর এইখানে হচ্ছে একেবারে এই জায়গাটাতে একেবারে সরু একটা জায়গা আছে, যেটার অবস্থান ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে। এই জায়গাটাকে বলা হয় শিলিগুড়ি করিডোর। আমরা যদি কোনোভাবে এই করিডোরটা গ্যাচাং করে কেটে দিতে পারি, মানে এই জায়গাটা বন্ধ করে দিতে পারি, তাহলে এই 7টা রাজ্য ভারত থেকে টোটালি আলাদা। এই 7টা রাজ্য ভারত থেকে টোটালি আলাদা। এই কারণে শিলিগুড়ি করিডোর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই কারণেই তারা বাংলাদেশকে দখলে রাখতে চায়। আর এই কারণেই তারা মাঝে মধ্যেই বলে, আমাদের এই রংপুরটা, আমাদের এই মাথাটার নাম হচ্ছে রংপুর, আমাদের এই মাথাটার নাম হচ্ছে রংপুর বিভাগ। এই রংপুরটা তারা দখল করে ফেলতে চায়। এই কারণেই দেখবেন মাঝে মধ্যেই আমাদের রংপুরে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ভারত চেতায় দেয়, উত্তেজিত করে তোলে। রংপুরের মানুষদেরকে বোঝানোর চেষ্টা করে, এই তোরা তো ভালো নেই, তোরা চলে আয়। এগুলো রাজনৈতিকভাবে তারা করার চেষ্টা করে। কেন? কারণ আমরা চেষ্টা করি ঘেসাং করে দিব, আর ওরা চেষ্টা করে রংপুর কেড়ে নিব। যদি প্রশ্ন করে কোনোদিন বাংলাদেশের বাংলাদেশের 2টা ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ করিডোর বা 2টা গুরুত্বপূর্ণ জায়গা কোনটা, একটা হচ্ছে রংপুরের এখানে, রংপুর কেটে ফেললে আমাদের মাথার উপরের এই জায়গাটা কেটে ফেলা পসিবল। আরেকটা হচ্ছে, এখানে বাংলাদেশের ম্যাপ দেখা যাচ্ছে না, আরেকটা হচ্ছে চট্টগ্রামের এদিকে, চট্টগ্রামে যদি কেটে ফেলে। এই 2টা জায়গাতে আমাদের সীমানা বা সীমান্ত সবচেয়ে সরু হয়ে এসেছে। তার কারণে এই 2টা জায়গা কেটে ফেলা ভারতের পক্ষে সহজ, আমাদের পক্ষে এই 2টা জায়গা রক্ষা করতে হবে। সামনে আসা যাক। এরপর সেভেন সিস্টার্স পড়া হয়েছে। এবার এখানে দেখেন আরো ভালো করে। এই হচ্ছে 7টা রাজ্য। এপাশে মেঘালয়, এখানে ত্রিপুরা, এখানে মিজোরাম, এটা মণিপুর, এটা নাগাল্যান্ড, অরুণাচল, এটা আসাম। ঠিক আছে? এই হলো 7 রাজ্য। সামনে যাওয়া যাক। এখানে 7টা রাজ্যের রাজধানী আপনি দেখতে পাচ্ছেন। প্রথমে অরুণাচল। অরুণাচলের রাজধানীর নাম হচ্ছে ইটানগর। ইটানগর। 1962 সালে, 1962 সালে এটা নিয়ে যুদ্ধ হয়েছিল, অরুণাচলকে নিয়ে। মিজোরাম। মিজোরামের রাজধানীর নাম হচ্ছে আইজল। মিজোরামের রাজধানীর নাম হচ্ছে আইজল। এটা একটা পাহাড়ি রাজ্য। মিজোরাম একটা পাহাড়ি রাজ্য। ত্রিপুরা। ত্রিপুরার রাজধানীর নাম আগরতলা। আমাদের কুমিল্লা চিনেন তো সবাই। কুমিল্লার পাশেই হচ্ছে এই ত্রিপুরা রাজ্যের অবস্থান। এরপর হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা। নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা। 1944-এ, 1944-এ জাপানের সাথে, জাপানের সাথে ভারতের কোহিমা যুদ্ধ হয়েছিল। কেন ভাই 1944-এ তারা মারামারি করতেছে কেন? কারণ 1944-এ আরো বড় একটা মারামারি চলতেছে, নাম তার WW2, ওয়ার্ল্ড ওয়ার 2। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছিল 1944 সালে। আর তখন জাপান হচ্ছে অক্ষশক্তি, ভারত হচ্ছে মিত্র শক্তি। কারণ ভারত হচ্ছে ব্রিটেনের দখলে, ব্রিটেন মিত্র, সো ভারত মিত্র। এই কারণে মারামারি। কোহিমা যুদ্ধ। কোহিমা যুদ্ধ কোথায়? নাগাল্যান্ডে। কোথায়?
নাগাল্যান্ডে। এরপর হচ্ছে মেঘালয়। ভারতের মেঘালয়ের রাজধানীর নাম হচ্ছে শিলং। ভারতের মেঘালয়ের রাজধানীর নাম হচ্ছে শিলং। বর্তমানে আমাদের একজন রাজনীতিবিদকে অনেকে মজা করে হচ্ছে এই নামে ডাকে। সো এই নামে যে ডাকে, এই যে শিলং, এটা কোথায়? এটা হচ্ছে মেঘালয়। এটা হচ্ছে মেঘালয়। মেঘালয়ের রাজধানীর নাম হচ্ছে শিলং। আর মেঘালয় সারা বছর বৃষ্টি হওয়ার জন্য বিখ্যাত। সেখানে সারা বছর বৃষ্টি হয়। পৃথিবীতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়া একটা অঞ্চল নাম হচ্ছে চেরাপুঞ্জি। চেরাপুঞ্জির অবস্থান হচ্ছে এই মেঘালয়। বুঝতে পারছি। আসাম। আসামের রাজধানী হচ্ছে দিসপুর। আসামের রাজধানী হচ্ছে দিসপুর। নাগরিক নিবন্ধন আইন, নাগরিক নিবন্ধন আইন এটার কথা বলে তারা তাদের জনসংখ্যার 19 লাখ মানুষকে বলতেছে তোমাদের নাগরিকত্ব নাই, তোমরা এখানে আরেক জায়গা থেকে আসছো, সুতরাং তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা চালাইছিল। করোনার আগে আগে এটা ঘটছিল। করোনা চলে আসার কারণে এটা চাপা পড়ে গেছিল। এখন আবার তারা এটা গুতাইতেছে। কিছু মানুষকে দেশের থেকে বের করে দেওয়ার চেষ্টায় আছে। বের করে এদেরকে কই পাঠাবে? বাংলাদেশে পাঠাবে। এরপর মণিপুর। মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল। মণিপুরের রাজধানী ইম্ফল। মণিপুর থেকে আমরা একটা কথাই পড়বো, টিপাইমুখ বাঁধ। ভারতের টিপাইমুখ বাঁধ মণিপুরে। টিপাইমুখ বাঁধ মণিপুরে। আসেন এবার ধুপধাপ করে কিছু ব্যক্তি পড়ে ফেলি। প্রথমে রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি। ভারতের প্রথম রাষ্ট্রপতি, এটুকুই। তারপর হচ্ছে ভি ভি গিরি। ভি ভি গিরি। ভি ভি গিরি। বরা ভেঙ্কটেশ গিরি। ভি ভি গিরি। তো এই বরা ভেঙ্কটেশ গিরি দুইটা কারণে বিখ্যাত। এক, 1971, 1971 মুক্তিযুদ্ধকালীন সময় ভারতের রাষ্ট্রপতি কে ছিল? 1971 মুক্তিযুদ্ধের সময় ভারতের রাষ্ট্রপতি কে ছিল? এক নম্বর কথা বিবি গিরি। দুই নম্বর কথা, বাংলাদেশের জাতীয় সংসদে, বাংলাদেশের জাতীয় সংসদে প্রথম যে ব্যক্তি বাইরের দেশের প্রধান ভাষণ দিয়েছিল তার নাম হচ্ছে মার্শাল টিটো। মার্শাল টিটো এর পরে 2 নম্বরে কে ভাষণ দিছে? বাংলাদেশের জাতীয় সংসদে বক্তব্য রাখা, বাংলাদেশের জাতীয় সংসদে বক্তব্য রাখা দ্বিতীয় বিদেশি রাষ্ট্রপ্রধান হচ্ছে বিবি গিরি। তাহলে ভাই দুইটা জিনিস মনে রাখবো। একটা হচ্ছে 71-এ তিনি রাষ্ট্রপতি। 2 নম্বর জিনিস হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদে বক্তব্য দেওয়া দ্বিতীয় বিদেশি রাষ্ট্রপ্রধান। দ্বিতীয় বিদেশি রাষ্ট্রপ্রধান। 1 নম্বর হচ্ছে মার্শাল টিটো। মার্শাল টিটো হচ্ছে যুগোস্লাভিয়া, যুগোস্লাভিয়ার তিনি নেতা ছিল। যুগোস্লাভিয়া দেশটা এখন কোথায়? যুগোস্লাভিয়া এখন আর নাই, যুগোস্লাভিয়া ভেঙে গেছে। সামনে আসি, এপিজে আবুল কালাম। আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম জন্মেছিল তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে জন্ম নিচ্ছে। ভারতের বিখ্যাত পরমাণু বিজ্ঞানী। উনি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র, ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এবং মহাকাশ যানবাহী রকেট আবিষ্কার করার কারণে ভারতের মানুষজন তার বলে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। তার একটা বিখ্যাত বই আছে, নাম হচ্ছে উইংস অফ ফায়ার। উইংস অফ ফায়ার। আপনাদের যদি আমার মতো ইংরেজি পড়তে কষ্ট হয়, এই বইটার বাংলা অনুবাদের নাম হচ্ছে অগ্নিপক্ষ। অগ্নিপক্ষ চমৎকার অনুবাদ বেরোয়েছে আনন্দ পাবলিকেশনস থেকে, ভারতের, পড়ে দেখতে পারেন। ওনার বিখ্যাত বই উইংস অফ ফায়ার। ওনার বিখ্যাত বই হচ্ছে মাই জার্নি। আরেকটা বই হচ্ছে টার্নিং পয়েন্টস। টার্নিং পয়েন্টস। ওনার বিখ্যাত অনেকগুলো উক্তি আছে। সবচেয়ে বিখ্যাত উক্তি হচ্ছে, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটার জন্য তুমি ঘুমাতে পারো না। এরপর প্রতিভা পাতিল, প্রথম নারী, প্রথম নারী রাষ্ট্রপতি এবং 12তম রাষ্ট্রপতি। প্রথম নারী এবং 12তম রাষ্ট্রপতি প্রতিভা পাতিল। উনি কত নম্বর ছিল? উনি 11 নম্বর। উনি 11 নম্বর। উনি 11 নম্বর। তাহলে 4 জন রাষ্ট্রপতি পড়েছি। রাজেন্দ্র প্রসাদ 1 নম্বর। 2 নম্বর পড়েছি ভিভি গিরি। 1971-এ ছিল প্রথম, দ্বিতীয় জাতীয় সংসদে বক্তব্য দিছে। এপিজে আব্দুল কালাম 11 নম্বর, মিসাইল ম্যান, উইংস অফ ফায়ার লিখছে। 12 নম্বর প্রতিভা পাতিল, প্রথম নারী। এরপর 13 নম্বর। 13 নম্বর হচ্ছে প্রণব মুখার্জি। ভারতের 13তম, ভারতের 13তম রাষ্ট্রপতি, প্রথম বাঙালি। প্রথম বাঙালি রাষ্ট্রপতি হচ্ছে প্রণব মুখার্জি। এবং প্রণব মুখার্জি হচ্ছে আওয়ামী লীগের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। এবং বাংলাদেশে, বাংলাদেশে যখন মঈনুদ্দিন ফখরুদ্দিন ক্ষমতায় ছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, মঈনুদ্দিন ফখরুদ্দিন ক্ষমতায় থাকার পর একটা নির্বাচন হয়েছিল। যেই নির্বাচনে ক্ষমতা পেয়ে শেখ হাসিনা মূলত নির্বাচনে জিতে ক্ষমতায় আসছিল, তখন বাংলাদেশে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে যিনি কূটনৈতিক চাল চালছিল, সেই ব্যক্তির নাম হচ্ছে প্রণব মুখার্জি।
সেই ব্যক্তির নাম হচ্ছে এই প্রণব মুখার্জি। আওয়ামী লীগের খুবই ক্লোজ বন্ধু হিসাবে তিনি পরিগণিত হন। এবং কথা হচ্ছে, এগুলো আপনি জানছেন কোত্থেকে? এগুলো আপনি জানেন কেমনে? এগুলো আমি না শুধু, এগুলো সবাই জানেন। কারণ তার একটা বিখ্যাত বই আছে, বইটির নাম হচ্ছে দ্য কোয়ালিশন ইয়ার্স। দ্য কোয়ালিশন ইয়ার্স। দ্য কোয়ালিশন ইয়ার্স বইটাতে উনি 1996 থেকে 2012-তে কি ঘটনা ঘটছে ওনার লাইফে সেগুলো বর্ণনা করছেন। 2012 আমাদের নির্বাচনটা কবে হয়েছিল? নির্বাচনটা 2008-9 ওই পিরিয়ডে। দ্যাটস ইট। এই কারণে আপনি পড়ে দেখার চেষ্টা করবেন কোয়ালিশন ইয়ার্স। কোয়ালিশন ইয়ার্স পড়লে আমাদের নির্বাচনে ভারতের প্রভাব, আমাদের রাজনীতিতে ভারতের প্রভাব আপনি বুঝতে পারবেন। সো এই হচ্ছে প্রণব মুখার্জি, ভারতের 13তম প্রথম বাঙালি রাষ্ট্রপতি। করতেন কংগ্রেস, কংগ্রেসের থেকে 13তম রাষ্ট্রপতি হয়েছে। বর্তমানে দ্রৌপদী মুর্মু ভারতের 15তম রাষ্ট্রপতি। মাঝখানে একজনের বাদ দিছি, তার নাম হচ্ছে রামনাথ কোবিন্দ। রামনাথ কোবিন্দ। কোবিন্দ হচ্ছে 14তম রাষ্ট্রপতি, পড়ার দরকার নাই। 15তম রাষ্ট্রপতি হচ্ছে দ্রৌপদী মুর্মু। আগে ঝাড়খণ্ডের সাবেক রাজ্যপাল ছিল, তিনি একজন সাঁওতাল। তিনি একজন সাঁওতাল সম্প্রদায়ের নারী। যেহেতু সাঁওতাল, প্রথম আদিবাসী, ভারতের প্রথম আদিবাসী, ভারতের প্রথম আদিবাসী বা উপজাতি নারী রাষ্ট্রপতি তিনি। এরপর হচ্ছে রাইসিনা হিলস রাষ্ট্রপতির বাসভবন। ভারতের রাষ্ট্রপতির বাসভবন পৃথিবীর, দুনিয়ার সবচেয়ে বড় প্রেসিডেন্টের বাসভবন। পৃথিবীর বা দুনিয়ার সবচেয়ে বড় রাষ্ট্রপতির বাসভবন। বিশ্বাস করেন ভাই, আমি যখন এই কথাটা পড়ছি আমার মাথার মধ্যে বাস পড়ছে, এটা কি বললাম? এটা কি হোয়াইট হাউসের থেকেও বড়? উত্তর হচ্ছে জি, এটা হোয়াইট হাউসের থেকেও বড়। ভারতের রাষ্ট্রপতির বাসভবন রাইসিনা হিলস। আয়তনের দিক থেকে, বসবাস করা যায় এমন রুমের দিক থেকে এটা পৃথিবীর বৃহত্তম প্রেসিডেন্টের বাসভবন। সামনে আসি, এবার পূর্ব প্রধানমন্ত্রী। ফার্স্টে জওহরলাল, জওহরলাল নেহেরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। প্রথম প্রধানমন্ত্রী। তার মেয়ের নাম ইন্দিরা গান্ধী। তার মেয়ের নাম ইন্দিরা গান্ধী। ভারতের তৃতীয় ও প্রথম নারী, ভারতের তৃতীয় এবং প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছে তার মেয়ে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী। ছোটবেলাতে যতবার পড়েছি ইন্দিরা গান্ধীর নাম, ততবার ভেবেছি এই মেয়েটি মহাত্মা গান্ধীর মেয়ে। কিন্তু না, ইন্দিরা গান্ধী হচ্ছে আসলে এই জওহরলাল নেহেরুর মেয়ে। মাথায় রাখবো সবাই, মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, তার বউ, ছেলে, মেয়ে কেউই পরবর্তী জীবনে আর রাজনীতিতে আসে নাই। পরবর্তীতে কেউই আর রাজনীতিতে আসে নাই। তাই গান্ধী নামের কারণে দেখলেই এ মনে মহাত্মা গান্ধীর কেউ, ভুলেও না, ভুলেও না। আচ্ছা, এবং তার দৌহিত্র, দৌহিত্র মানে হচ্ছে নাতি। তার নাতির নাম হচ্ছে রাজীব গান্ধী। তার নাতির নাম হচ্ছে রাজীব গান্ধী। আচ্ছা, তো এরপর চলে আসি, তিনি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিল। তার পিতা, তার পিতা হচ্ছে মতিলাল নেহেরু। মতিলাল নেহেরু। তার বাবা মানে জওহরলালের বাবা মতিলাল নেহেরু, তিনিও একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি কংগ্রেসের হয়ে রাজনীতি করেছেন। এর পাশাপাশি তিনি একজন আইনজীবী ছিলেন। তিনি একজন আইনজীবী ছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমাদের ভারতের যে স্বাধীনতা আন্দোলনের কথা পড়ানো হয় সেখানে একটা রিপোর্টের কথা পড়ানো হয়, নাম হচ্ছে নেহেরু রিপোর্ট। নেহেরু রিপোর্ট। প্রশ্ন হলো, নেহেরু রিপোর্ট এর নেহেরুটা কোন নেহেরু? আমরা যে নেহেরু রিপোর্টের কথা পড়ি, এই নেহেরু রিপোর্টের নেহেরুটা কে? এটা কি জওহরলাল? উত্তর হচ্ছে না। নেহেরু রিপোর্টের নেহেরু হচ্ছে মতিলাল। মূলত ঘটনাটা আমি আপনার বুঝাই বলি। মূলত ব্রিটিশ আমাদেরকে স্বাধীনতা দেওয়ার আগে আগে বলতেছিল আলোচনায় যে আপনারা ভারতবর্ষকে সঠিকভাবে শাসন করতে পারবেন না, আপনারা ভারতবর্ষের ভিতরে মারামারি কাটাকাটি লাগাই দিবেন, আপনারা জাতিগত সংঘাত বাধাই দিবেন। তখন কংগ্রেস বলছে যে না, আমরা চালাইতে পারবো। তো চালাতে যে পারবেন তার নিশ্চয়তা কি? তো একটা রাষ্ট্র চলে কি দিয়ে? সংবিধান দিয়ে। তাহলে একটা সংবিধানের রূপরেখা আমরা পেশ করি। আর এই রূপরেখা পেশ করার জন্য যে কমিটি তৈরি হয়, সেই কমিটির প্রধান ছিল মতিলাল নেহেরু। এই কারণে ওই কমিটি যে রিপোর্ট দিয়েছে, মতিলাল নেহেরু যেহেতু কমিশনের প্রধান, তাই রিপোর্টের নাম হয়েছে নেহেরু রিপোর্ট। বলে রাখা ভালো, ওই রিপোর্ট তৈরির যে কমিশন, সে কমিশনে তার ছেলেটারেও তিনি রাখছিলেন। মানে জওহরলালও সেখানে ছিল, কিন্তু তার বাপের নামে রিপোর্টের নাম হয়েছে। তার লেখা 3টা বিখ্যাত বই, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্টোরি, এক নজরে পৃথিবীর ইতিহাস,
অ্যান অটোবায়োগ্রাফি, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, সবচেয়ে ইম্পর্টেন্ট এইটা, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। আর গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্টোরি, এই বইটা লেখার কাহিনীটা খুব সুন্দর। জওহরলাল রাজনীতি করা মানুষ, কিন্তু খুবই 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 মেধাবী মানুষ, যে কারণে তার বলতো পণ্ডিত জওহরলাল নেহেরু। তো তিনি বেশিরভাগ সময় থাকতেন জেলে। তিনি বেশিরভাগ সময় জেলে থাকার কারণে তার মেয়ে ইন্দিরা, তার মেয়ে ইন্দিরা গান্ধী, তখন তো ইন্দিরা বলে ডাকতো, বিয়ের পরে গান্ধী হয়েছে, কারণ ইন্দিরা গান্ধী বিয়ে করছিল কারে? ইন্দিরা গান্ধী বিয়ে করেছিলেন ফিরোজ গান্ধীকে। এই কারণে বিয়ের পরে ইন্দিরা নেহেরু হয়ে গেছে ইন্দিরা গান্ধী। তো ইন্দিরা বাড়িতে একা একা থাকতো। তো বাড়িতে তার পড়ালেখা কেমন হচ্ছে না হচ্ছে, এটা নিয়ে হচ্ছে জওহরলাল খুবই চিন্তায় থাকতেন। এই কারণে তিনি কি করলেন, তিনি একবার সিদ্ধান্ত নিলেন যে একটা কাজ করি, আমি পৃথিবীর ইতিহাসটা, পৃথিবীতে যা কিছু হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কিংবা এর আগে যে সকল ইতিহাস, কিংবা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, যা হয়েছে পৃথিবীতে, এগুলোকে গল্পের আকারে চিঠির মাধ্যমে আমি আমার মেয়েরে লিখে পাঠাবো। যত ঘটনা ঘটছে সব আমি ধীরে ধীরে ইতিহাসের পরিক্রমা মেনটেন করে, কিন্তু কোনো সালটাল লিখবো না, খুব একটা সালটাল না লিখে গল্পের মতো করে মেরে লিখে পাঠাবো। আর মেয়ে খুব স্বাভাবিকভাবে বাপের চিঠি, বাপ জেলের থেকে লিখছে, মাও জেলে বাপও জেলে, দুইজনই জেলে, তো নিশ্চয় পড়বে। তো মেয়েকে লিখে পাঠাতে শুরু করলো। এইভাবে চিঠি লিখতে লিখতে মেয়ে আবার চিঠিগুলো খুব যত্ন করে রেখে দিত। বাপের চিঠি, বাপ জেল থেকে লিখছে, ওই চিঠিগুলোর সংকলনই হচ্ছে এই গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। বেশ মোটাসোটা একটা বই, বাংলা অনুবাদও পাওয়া যায়। বাংলা অনুবাদের দামটা একটু বেশি, দাম হচ্ছে 2500 থেকে 3000 টাকা। তবে আপনাদের কোনো টেনশন নেই, পড়তে চাইলে পিডিএফ পাওয়া যায়, পড়ে ফেলতে পারেন। খুবই ভালো বই, খুবই ভালো বই। খালি ধৈর্য ধরে রাখাটা একটু কঠিন, কারণ বইটা বেশ মোটা, এ হলো সমস্যা। সামনে আসেন। লাল বাহাদুর শাস্ত্রী, ওনাকে বলে শান্তির মানুষ। উনি কেন ক্ষমতায় বসছিল? কারণ একদিন হঠাৎ করে জওহরলাল নেহরু মারা গেছে 1947 থেকে 1964, এক টানা 3 মেয়াদে নেহরু ক্ষমতায় ছিল। এক টানা 3 মেয়াদে ক্ষমতায় ছিল। আপনি হিসেব করে দেখেন, এখানে গুনলে টানা প্রায় 17 বছর তিনি ভারত চালাইছে। এই কারণেই হচ্ছে ভারতে এতটা উন্নতি করতে পারছে। একই লোক টানা 17 বছর চালাইছে, প্রচুর উন্নয়ন করে গেছে। হঠাৎ করে নেহেরু মরছে, নেহেরু মরার পর পরে ক্ষমতায় আসছে লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী ক্ষমতায় থাকাকালে 1965-তে, 1965-তে একটা যুদ্ধ হয়েছিল, নাম হচ্ছে পাক ভারত যুদ্ধ। পাক ভারত যুদ্ধ, আপনি বলতে পারেন এটা পাক ভারত কত নাম্বার? এটা পাক ভারত দ্বিতীয় যুদ্ধ। এই দ্বিতীয় যুদ্ধের পর তৎকালীন সময়ের সোভিয়েত ইউনিয়নের চাপে পড়ে, তৎকালীন সময়ের সোভিয়েত ইউনিয়নের চাপে পড়ে উজবেকিস্তানের রাজধানী তাশখন্ডে শান্তি চুক্তি হয়েছিল। সেই শান্তি চুক্তি করেছিলেন লাল বাহাদুর শাস্ত্রী, আর আমাদের পক্ষ থেকে ছিলেন আইয়ুব খান। আমাদের পক্ষ থেকে আইয়ুব খান, মানে পাকিস্তানের পক্ষ থেকে আইয়ুব খান, আর ভারতের পক্ষ থেকে ছিল লাল বাহাদুর শাস্ত্রী। আইয়ুব খান ওই চুক্তিতে ভারতের অনেকগুলো অন্যায্য দাবি মেনে নিতে বাধ্য হন, এবং তিনি এই দাবিগুলো মেনে নেওয়ার পর পুরো পাকিস্তানে আইয়ুব খান বিরোধী আন্দোলন শুরু হয়। আইয়ুব খান বিরোধী আন্দোলন শুরু হওয়ার পরপরই শেখ মুজিবুর রহমান আইয়ুব খান বিরোধী আন্দোলনের জন্য লাহোর যান। লাহোর গিয়ে হচ্ছে 6 দফা পাঠ করেন। এ হলো ঘটনা। এরপর ইন্দিরা গান্ধী বিশ্বের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী, প্রথম নির্বাচিত। মুক্তিযুদ্ধের সময় তিনি ক্ষমতায় ছিলেন, তিনি ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী এবং প্রথম নারী প্রধানমন্ত্রী। 1984 সালের 31শে অক্টোবর, 1984 সালের 31শে অক্টোবর ওনার দুই দেহরক্ষী, একজনের নাম ছিল সাতওয়ান্ত সিং, আরেকজনের নাম ছিল বেয়ান্ত সিং। সাতওয়ান্ত সিং এবং বেয়ান্ত সিং, দুই শিখ দেহরক্ষীর, দুই শিখ দেহরক্ষীর গুলিতে উনি মারা গেছে। কেন শিখ দেহরক্ষীর গুলিতে উনি মরল? কারণ শিখরা আন্দোলন করতেছিল, তাদেরও একটা স্বাধীন দেশ লাগবে, দেশের নাম হবে খালিস্তান, দেশের নাম হবে খালিস্তান। তাদের কথা খুব পরিষ্কার, হিন্দুদের জন্য ভারত, যেটার আরেকটা অনেকে বলে হিন্দুস্তান, মুসলিমদের জন্য পাকিস্তান, তো আমাদের শিখদের জন্য কি হবে? আমাদের শিখদের একটা রাষ্ট্র হবে, রাষ্ট্রের নাম হবে খালিস্তান। কারে নিয়ে বানাবো খালিস্তান? উত্তর সহজ, পাঞ্জাবকে নিয়ে বানাবো, পাঞ্জাবকে নিয়ে বানাবো। আপনারা খেয়াল করলে দেখবেন পাঞ্জাব দুই দেশেই আছে, পাঞ্জাব ভারতেও আছে, পাঞ্জাব পাকিস্তানেও আছে। মূলত
পাঞ্জাব শিখ অধ্যুষিত একটা এলাকা। এই শিখ অধ্যুষিত এলাকারে কেটে দুই টুকরা করছে। দুই টুকরা করে এক টুকরা দিছে ভারতকে, এক টুকরা দিছে পাকিস্তানকে। এখানে শিখরা ছিল বেশি, মুসলিমরা ছিল কম। কিন্তু এখানে দাঙ্গা হয়েছিল। এখানে দাঙ্গা হয়েছিল, যেই দাঙ্গাতে আমরা দেখতে পাই ভারতের যে পাঞ্জাব, ওই পাঞ্জাবে শিখরা মুসলিমদেরকে কোপাইছে। আবার পাকিস্তানের যে পাঞ্জাব, ওই পাঞ্জাবে মুসলিমরা শিখদেরকে কোপাইছে। শিখরা পাকিস্তানের পাঞ্জাবের থেকে পালিয়ে ভারতের পাঞ্জাবে আসছে, মুসলিমরা ভারতের পাঞ্জাব থেকে পালিয়ে পাকিস্তানের পাঞ্জাবে গেছে। এই হলো ঘটনা। এইটার উপরে এইটার উপরে একটা চমৎকার বই আছে, একটা উপন্যাস, এ ট্রেন টু পাকিস্তান। একটা বই, এ ট্রেন টু পাকিস্তান। বইটা কে লিখেছে খুঁজে বের করবেন। অসাধারণ একটা উপন্যাস, অসাধারণ একটা উপন্যাস। মাথা রাখবেন, যেই লিখছে তার নামের শেষে একটা সিং। তার নামের শেষে আছে সিং, কারণ শিখদের নামের শেষে সিং থাকে। তো এরপর কি হলো? তারা তো আর দেশটা পেল না, দেশটা ভাগ হয়ে গেল, তাদের অনেকে মারা গেল শিখদের। এই কারণে শিখ নেতারা, শিখ ধর্মীয় গুরুরা প্রায় বলতেন আমাদের স্বাধীন দেশ লাগবে, স্বাধীন দেশ লাগবে, স্বাধীন দেশের জন্য আন্দোলন করতেন। ইন্দিরা গান্ধীর আমলে এই আন্দোলন তুঙ্গে ওঠে। এক পর্যায়ে দেখা যায় এই আন্দোলন দমন করার জন্য, এই আন্দোলন দমন করার জন্য ইন্দিরা গান্ধী সেনাবাহিনীকে নির্দেশ দেন। সেনাবাহিনী তখন এই আন্দোলন দমন করতে আসে। এই আন্দোলন দমন করতে যখন আসে, তখন শিখ ধর্মীয় গুরুরা সবাই পালায় যায়। পালায় গেছে কোথায়? পালায় তারা স্বর্ণ মন্দিরের ভিতরে ঢুকে যায়। এবার আপনি বলবেন এটা আবার কি জিনিস? এটা হচ্ছে ভাইয়া ভারতের পাঞ্জাবের অমৃতসরে, ভারতের পাঞ্জাবের অমৃতসর, সেখানে অবস্থান করছে স্বর্ণ মন্দির। বানায় দিছে কে? বানায় দিছে আকবর, বানায় দিছে সম্রাট আকবর। আকবর চাইছিল হিন্দু, মুসলিম, শিখ সবার সাথে ভালো সম্পর্ক রাখবো, তাহলে এই ভারতকে কন্ট্রোল করতে পারবো। এই কারণে আকবর বানাই দিয়েছিল স্বর্ণ মন্দির। ভীষণ বড় মন্দির। এই মন্দিরের ভিতরে আপনি যদি একবার ঢোকেন, এখানে থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, গোসলের ব্যবস্থা আছে, সবকিছুর ব্যবস্থা আছে। সো ধর্মীয় গুরুরা ভাবছে আমরা মন্দিরের ভিতরে আশ্রয় নেই, সেনাবাহিনী নিশ্চয়ই মন্দিরের ভিতরে ঢুকবে না। ইন্দিরা গান্ধীকে সেনাবাহিনী জানালো যে মন্দিরের ভিতরে ঢুকে গেছে ওনারা। ইন্দিরা গান্ধী পাল্টা নির্দেশ দিচ্ছে, তোমরা ঢোকো, তোমরা ঢোকো মন্দিরের ভিতরে। সেনাবাহিনী মন্দিরের ভিতরে ঢোকে। এই কারণে শিখদের মনে আঘাত লাগে। শিখরা মনে করতে শুরু করে আমাদের ধর্মের পবিত্রতা নষ্ট হয়েছে। আর এই কারণেই ওনার দুই শিখ দেহরক্ষী ওনাকে হত্যা করে। এই হত্যাকাণ্ডের পরপর এই হত্যাকাণ্ডের পরপর ভারতের রাজধানী দিল্লিতে কিছু শিখ অধ্যুষিত পাড়া ছিল, যেখানে শিখরা বেশি। ওই সব পাড়াতে গণহত্যা চালানো হয়েছিল। ওই সব পাড়াতে কংগ্রেসের সমর্থকরা গিয়ে এবার শিখদের কল্লা কাটা শুরু করছে। শিখরা তখন দিল্লি ছেড়ে সবাই পালানো শুরু করছিল পাঞ্জাবের দিকে। খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। এই হলো ইন্দিরা গান্ধীর মৃত্যু। ইন্দিরা গান্ধী দুই মেয়াদে ক্ষমতায় ছিল, ৬৬ থেকে ৭৭, এরপর হচ্ছে ৮০ থেকে ৮৪। ৮৪তে ওনার মৃত্যু। সামনে আসেন, সামনে আসলে পাবেন রাজীব গান্ধী। সামনে আসলে রাজীব গান্ধী মায়ের মৃত্যুর পরে, মায়ের মৃত্যুর পরে উনি ক্ষমতায় আসছিল। মায়ের মৃত্যুর পরে উনি ক্ষমতায় আসছিল, কিন্তু ক্ষমতায় আসার পর তার নামে একটা কেলেঙ্কারি ছড়াইছিল। সেই কেলেঙ্কারির নাম হচ্ছে বেফোর্স কেলেঙ্কারি। বেফোর্স কেলেঙ্কারি, এটা মূলত একটা বিমান সংস্থা, সেখান থেকে ভারতের বিমান কেনার কথা ছিল। ওই বিমান কেনার ক্ষেত্রে উনি নাকি কিছুটা কমিশন নিয়েছেন বা ঘুষ নিয়েছেন, এই অভিযোগ ছড়িয়ে পড়ে এবং তার বিরুদ্ধে পুরো ভারতের রাস্তাঘাটে প্রচুর আন্দোলন শুরু হয় এবং একটা কথা প্রচলিত হয়, গলি গলি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। পুরো ভারতে ওনাকে চোর বলে আখ্যায়িত করা হয়। ওনাকে সরে যেতে হয়। অতঃপর আবার যখন নির্বাচনের সময় আসে, তখন আবার তিনি নির্বাচনী প্রচারণা চালাতে শুরু করেন। নির্বাচনী প্রচারণা চালাতে তিনি গেছিলেন তামিলনাড়ু। নির্বাচনী প্রচারণা চালাতে তিনি গিয়েছিলেন তামিলনাড়ু। তামিলনাড়ুতে যাওয়ার পর তিনি বক্তব্য দিচ্ছিলেন। এমন সময় এক নারী এগিয়ে আসেন তাকে ফুলের মালা পরায় দিতে। তিনিও গলাটা বাড়ায় দিচ্ছেন যে ফুলের মালাটা পরায় দেন। নারীটা ফুলের মালা পরায় দিতে গিয়ে নিজের পেটের কাছে বোম বাঁধা ছিল, বোম টান দিয়েছে। রাজীব গান্ধী ব্লাস্ট। রাজীব গান্ধী ব্লাস্ট। প্রশ্ন হচ্ছে কেন? কেনটা পরে জানবো, আগে নারীর নাম জানি। রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম পেন মুলি রাজার তম, ওরফে থানু। আপনি থানু নামটা মনে রাখবেন। সংক্ষেপে আরেকটা তার ভালো নাম আছে গায়ত্রী। থানু বা গায়ত্রী, কারণ গায়ত্রী তো ডিচ্চ,
গায়ত্রী তো মরেই গেছে, আত্মঘাতী বোমা হামলা যেহেতু নিজেও উঠছে, রাজীব গান্ধীরও উড়াই দিছে। তারপর রাজীব গান্ধীকে হত্যার দায়ে যেই নারীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তার নাম হচ্ছে নলিনী। তার নাম হচ্ছে নলিনী। এখন প্রশ্ন, রাজীব গান্ধীর মারলো কেন? রাজীব গান্ধীকে মারছে এলটিটিই এর সদস্যরা। এলটিটি মানে কি? এল, এল এ লিবারেশন, লিবারেশন স্বাধীনতা, অফ, লিবারেশন অফ, টিতে তামিল, টিতে টাইগার্স, লিবারেশন অফ তামিল টাইগার্স, ইতে হচ্ছে ইলম, লিবারেশন অফ তামিল টাইগার্স ইলম। সংক্ষেপে আমরা এদেরকে চিনি তামিল টাইগার নামে। সংক্ষেপে আমরা এদেরকে চিনি ভাই কি নামে? তামিল টাইগার। এরা হচ্ছে তামিল টাইগার। এখন তামিল টাইগার আবার কার? এটা কি বাঘ? না। আরেকটা কাহিনীতে যাই। মূলত শ্রীলঙ্কাতে দুইটা ভাষার মানুষ বাস করে। এক হচ্ছে ভাই তামিল ভাষা, আর এক হচ্ছে সিংহলি ভাষা। আপনারা আমি পড়াই ফেলছি। আচ্ছা, কারা সংখ্যায় বেশি? উত্তর হচ্ছে ভাইরা সিংহলিরা সংখ্যায় বেশি। তো ব্রিটিশরা আসছে এখানে শাসন করতে। ব্রিটিশরা শাসন করতে আসার পর ব্রিটিশরা যেটা করছে, তারা সিংহলীরা সংখ্যায় বেশি, কিন্তু চাকরি বাকরি সব কিছুতে সুযোগ সুবিধা বেশি দিত তামিলদেরকে। তামিলরাও সুযোগ পেয়ে একেবারে মজা লুটতে আর ছাড়তো না। এই কারণে দেখা যেত তামিলরা প্রায় সিংহলীদের উপরে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন এগুলো চালিয়ে যেত। এগুলো চালিয়ে যাওয়ার কারণে এক পর্যায়ে সিংহলীরা তামিলদের উপরে বেজায় ক্ষিপ্ত হয়। আর এমন সময় ব্রিটিশরা চলে যায়। ব্রিটিশরা চলে যাওয়ার পরপরই ক্ষমতা চলে আসে সিংহলীদের হাতে। সিংহলীরা বলে, এবার পাইছি তোরে। সিংহলীরা এবার তামিলদেরকে নিপীড়ন নির্যাতন শুরু করে। তামিলদের উপরে এমন পর্যায়ে নিপীড়ন নির্যাতন চালানো হয়, এক পর্যায়ে তামিলরা সিদ্ধান্ত নেয় থাকবো না, থাকবো না আর এই বাসায়। তারা সিদ্ধান্ত নিল শ্রীলঙ্কায় তারা থাকবেন। তো যাবে কোথায়? তামিলরা তখন, শ্রীলঙ্কার একটা দ্বীপ আছে ভাই, দ্বীপটার নাম হচ্ছে জাফনা। শ্রীলঙ্কার একটা দ্বীপ আছে, নাম কি ভাই? জাফনা। এই জাফনা দ্বীপটা তামিল অধ্যুষিত। তারা চিন্তা করছে এই জাফনারে স্বাধীন করে ফেলবো, স্বাধীন করে ফেলবো জাফনারে। আর জাফনারে স্বাধীন করার জন্য ভারতের যে তামিলনাড়ু, ভারতের তামিলনাড়ুতেও কিন্তু আছে তামিলরা। ভারতের তামিলনাড়ু তামিলরা শ্রীলঙ্কার তামিলদেরকে সাহায্য সহযোগিতা করতো যে তোরা লড়াই কর, তোরা স্বাধীন হ, স্বাধীন হয়ে তামিলদের একটা দেশ হবে। এই কারণে এরা সাহায্য করতো। তো যখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিল, তিনি ভারতের তামিলনাড়ু তামিলরা যেন কোনো সাহায্য দিতে না পারে সেটা নিশ্চিত করেছিলেন। এর পাশাপাশি শ্রীলঙ্কায় শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি ভারতীয় সৈন্য পাঠাইছিল। ভারতীয় সৈন্য পাঠিয়েছিল। তার যুক্তি হচ্ছে তামিলদের কারণে, মানে শ্রীলঙ্কার তামিলদের কারণে আমাদের তামিলনাড়ুতে অশান্তি হচ্ছে। তো এই কারণে শ্রীলঙ্কার তামিলদেরকে দমন করার জন্য তিনি ভারতীয় সৈন্য পাঠিয়েছিল শ্রীলঙ্কায়। এই কারণে তামিল টাইগাররা খেপা ছিল রাজীব গান্ধীর উপরে, আর এই খেপা থেকেই ওনারে উড়াই দিছে। এগুলো ঘটনা। এবার একটু লাভ দিব। মনমোহন সিং। মনমোহন সিং হচ্ছে ভারতের 13তম প্রধানমন্ত্রী। পেশায় ছিল একজন অর্থনীতিবিদ। সো অর্থনীতিবিদ থাকার কারণে তিনি ভারতের ইকোনমিক রিফর্মস করেছিলেন। অর্থনীতির অনেক নতুনত্ব তিনি নিয়ে আসেন, ভারতকে অর্থনীতিতে সমৃদ্ধ করেছিলেন। এই মানুষটা 10 বছর ক্ষমতায় ছিলেন কংগ্রেসের থেকে, এবং তিনি প্রথম শিখ ধর্মাবলম্বী প্রধানমন্ত্রী। তো ভাই তিনি শিখ বুঝলাম না ঠিক। উনি শিখ, আপনি বোঝেনও নাই ঠিক। ব্যাপারটা হইল ইন্দিরা গান্ধীরে, ইন্দিরা গান্ধীরে মারছে কে? ইন্দিরা গান্ধীরে মারছে শিখরা। এই কারণে গান্ধী পরিবারটার সাথে, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এদের পরিবারটার সাথে শিখদের বা কংগ্রেসের সাথে শিখদের একটা দূরত্ব তৈরি হয়, একটা খারাপ সম্পর্ক তৈরি হয়। সেই খারাপ সম্পর্ক শেষ করেছেন, সেই খারাপ সম্পর্কটাকে আবার ভালো করছেন মনমোহন সিং। তিনি শিখদের থেকে আসছেন এবং কংগ্রেসের থেকে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। সামনে আসেন। এবার আমরা পড়বো নরেন্দ্র মোদী। চেনেন তো ওনারে? চেনেন, অবশ্যই চেনেন। উনি ভারতের 14তম প্রধানমন্ত্রী। উনি একটা নীতি দিয়েছেন, নেইবার ফার্স্ট, প্রতিবেশী প্রথম। প্রতিবেশী প্রথম, এই নীতির মানে কি? এই নীতির মানে হচ্ছে দরকার হলে ভারত কষ্ট করবে, কিন্তু প্রতিবেশীরা ভালো সুবিধা দিতে হবে। অসাধারণ নীতি। এবং এরপর তিনি এই নীতি বাস্তবায়ন করতে শুরু করেন। এই নীতি বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশের সাথে ওনার চরম খারাপ সম্পর্ক তৈরি হয়। শ্রীলঙ্কা
ওনার হাতছাড়া হয়ে যায়। পাকিস্তানের সাথে শত্রুতা সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। এই নীতি বাস্তবায়ন করতে গিয়ে ওনার সাথে মালদ্বীপের সম্পর্ক অত্যন্ত খারাপ হয়ে যায়। এই নীতি বাস্তবায়ন করতে গিয়ে নেপাল ভুটানও ওনার বিরুদ্ধে। অর্থাৎ প্রতিবেশীর অতি ভালোবাসতে গিয়ে প্রতিটি প্রতিবেশীর সাথে ওনার এখন খুব বাজে সম্পর্ক। এই হলো ওনার নীতি। তারপর তিনি ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী। উনি ভারতের জনতা পার্টি থেকে আসছেন, তার বিরুদ্ধে আছে হচ্ছে কংগ্রেস, আমরা জানি। বর্তমানে ওনার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ওনার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ওনার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ওনার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, ওনার পররাষ্ট্র বা বিদেশ মন্ত্রী হচ্ছে এস জয়শঙ্কর, সুব্রমণিয়াম জয়শঙ্কর, সুব্রমণিয়াম জয়শঙ্কর। মনে থাকে কোথায়, মানে লোকটা থাকে কই? লোকটা থাকে ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে। প্রধানমন্ত্রীর বাসভবনের নাম হচ্ছে লোক কল্যাণ মার্গ। লোক কল্যাণ মার্গ। এই হলো ভারতের প্রেসিডেন্টরা, এই হলো ভারতের প্রধানমন্ত্রীরা। এবার আসেন সামনে। এবার এই লোকটার একটু পড়তে হবে। এই লোকটা ভারতের প্রধানমন্ত্রীও না, এই লোকটা ভারতের প্রেসিডেন্টও না, তারপরে এই লোকটা গুরুত্বপূর্ণ। লোকটার নাম মহাত্মা গান্ধী। লোকটার নাম হচ্ছে মহাত্মা গান্ধী। ওনার জন্মদিন হচ্ছে অক্টোবরের 2 তারিখ। অক্টোবরের 2 তারিখ। উনি ভারতের জাতির জনক, উনি ভারতের জাতীয়তাবাদী নেতা। আসল নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। মোহনদাস করমচাঁদ গান্ধী। মহাত্মা উপাধি দিচ্ছে রবীন্দ্রনাথ। উনি অনেকগুলো আন্দোলন করেছেন। অসহযোগ আন্দোলন, সত্যাগ্রহ আন্দোলন, ভারত ছাড় আন্দোলন, সবগুলো উনি করছে। তো অসহযোগ আন্দোলন সময়কাল 1920 থেকে 1922। আন্তর্জাতিক অহিংস দিবস, আন্তর্জাতিক অহিংস দিবস 2 অক্টোবর। অহিংস আন্দোলন করছেন উনি 2 অক্টোবর, ওনার জন্মদিন। এই কারণে অক্টোবরের 2 তারিখ অহিংস দিবস। অহিংস দিবস। অহিংস দিবস মানে কি? অহিংস মানে কি? উনি বলছে, মহাত্মা গান্ধী বলছে, আমরা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করব। সবাই বলছে হ্যাঁ অবশ্যই করবেন। করবেন না কেন? অবশ্যই করবেন। কি করবেন বলেন না? আন্দোলন যে করবেন, আন্দোলনে কি করবেন? অনেক সুন্দর করে বলছে, আন্দোলন আমরা কিছুই করব না। সবাই বললো আপনি না বললেন আন্দোলন করবেন, তা আন্দোলনে কি করবেন? উনি আবার বললেন আমরা কিছুই করব না। মানুষ তো খেপা, কিছুই না করলে আন্দোলন করবেন কি করে? আপনি না বলছেন আন্দোলন করবেন। তিনি বললেন আমরা কিছুই করব না, এটাই আমাদের আন্দোলন। মানে উনি ব্যাখ্যা দিলেন, ধরো এই যে ইংরেজরা ভারতকে চালাচ্ছে, ভারতের সেনাবাহিনীতে কারা আছে? উচ্চ পদগুলোতে ইংরেজরা, নিচের পদগুলোতে কারা? ভারতীয় সৈনিক। ভারতের পুলিশ বাহিনী উচ্চ পদে ইংরেজরা, নিচের পদে কারা? ভারতের পুলিশ। স্কুলগুলোতে ভারতীয় শিক্ষক, প্রধান শিক্ষক ইংরেজ, নিচের পদগুলোতে সব ভারতীয়। কলকারখানা সব ভারতীয়। তো আমরা ভারতীয় যারা আছি সবাই আমরা ঘরের ভিতরে বসে থাকবো, আমরা কিছু করব না, আমরা অসহযোগিতা করব, এটাই আন্দোলন। আমরা অসহযোগিতা করব। সবাই বলতেছে এটা করলে তো আমাদেরকে জেলে নিয়ে যাবে। উনি বলতেছে জেলে ঢুকে যাবা? ঢুকে যাবা জেলে? বলতেছে মাঝে মধ্যে তো মারবে। কোথায় মারবে? এক গালে মারবে, তোমার এক গালে মারলে তুমি আরেক গাল বাড়াই দিবা, থাপ্পড় আরেকটা দেন। তুমি কোনো কাজ করবা না, তুমি ঘরের মধ্যে বসে থাকবা। জেলে দিলে জেলে ঢুকে যাবা, বরং জেলে তোমার মেরে টেরে ওদেরই তোমার খাওয়াইতে হবে। এই কারণে বেশি দিন তোমার জেলে রাখবে না, 2 দিন পরে জেলের থেকে ছেড়ে দিবে, তুমি ঘরে এসে আবার বসে থাকবা, তুমি কাজ টাজ কিচ্ছু করবা না। কতদিন পর্যন্ত করবা না? যতদিন পর্যন্ত দাবি আদায় না হয় ততদিন পর্যন্ত আমি সহযোগিতা করব না। এই হচ্ছে অসহযোগ বা অহিংস আন্দোলন করেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী। এরপর এরপর আমরা যদি দেখি, মোহনদাস করমচাঁদ গান্ধী অসহযোগ আন্দোলন চলাকালে ব্রিটিশদের একটা উপাধি কায়সার এ হিন্দ, এই খেতাব বাদ দিয়ে দেন বা ফিরিয়ে দেন। উনি হরতালের প্রবর্তক, উনি সত্যাগ্রহ আন্দোলনের প্রবর্তক, উনি অহিংস এবং অসহযোগ আন্দোলনের জনক। তার স্টোরি হচ্ছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। এরপর মাওলানা আবুল কালাম আজাদ, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। তার বিখ্যাত বই ইন্ডিয়া উইন্স ফ্রিডম। লোকটা মুসলিম, খালি মুসলিম না, লোকটা মাওলানা। খালি মাওলানা লোকটা জন্ম হয়েছে সৌদি আরবে, পরবর্তীতে আসছিল এই ভারতবর্ষে, কারণ তার পূর্বপুরুষ ভারতবর্ষে ছিল। একজন মুসলিম হওয়ার পরও তিনি করে গেছেন কংগ্রেস। শুধু কংগ্রেস করেন নাই, তিনি কংগ্রেসের সভাপতি ছিলেন। তিনি কংগ্রেসের সভাপতি ছিলেন কার আগে? ভারত যখন স্বাধীন হয় তখন কংগ্রেসের সভাপতি হচ্ছে জওহরলাল।
তখন কংগ্রেসের সভাপতি জওহরলাল। ভারত স্বাধীন হওয়ার আগে, মানে 47-এ ভারত স্বাধীন হওয়ার সময় জওহরলালের আগে কংগ্রেসের সভাপতি ছিল আবুল কালাম আজাদ। মানুষ বলে, ঐতিহাসিকরা বলে, যদি ভারতীয় কংগ্রেসের প্রধান আবুল কালাম আজাদ থাকতেন, সভাপতি যদি আবুল কালাম আজাদ থাকতেন, দেশভাগের সময় হয়তো দেশভাগ হইতো না, হয়তো দেশভাগ হইতো না। তিনি হিন্দু মুসলিমের ঐক্যে বিশ্বাস করতেন, তিনি ঐক্যে বিশ্বাস করতেন। পরবর্তীতে জওহরলাল আসছে, জওহরলাল বলছে যে না, ভাগ করো। এরপর সরোজিনী নাইডু, ভারতের প্রথম প্রাদেশিক নারী রাজ্যপাল তিনি। তিনি ভারতের বিখ্যাত কবি এবং রাজনীতিবিদ। তিনি নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া, নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত। সামনে আসি, অমর্ত্য সেন। অমর্ত্য সেন হচ্ছে ভারতের একজন বিখ্যাত নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ। 1998-তে নোবেল পাইছে। তার বইগুলা দেখতে হবে ভাই। হোম ইন দ্য ওয়ার্ল্ড, পোভার্টি অ্যান্ড ফেমিনস, দারিদ্র ও দুর্ভিক্ষ। সবচেয়ে ইম্পর্টেন্ট, দ্য আইডিয়া অফ জাস্টিস, দ্য আইডিয়া অফ জাস্টিস, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, দ্য আইডিয়া অফ জাস্টিস। সামনে আসি, নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন কংগ্রেসের একজন সভাপতি। তিনি কংগ্রেসের একবার না, তিনি কংগ্রেসের দুইবার সভাপতি হয়েছেন। তিনি কংগ্রেসের দায়িত্ব ছেড়ে দেন শেষে দিয়ে। কেন? মহাত্মা গান্ধীর সাথে তার মতের পার্থক্য তৈরি হয়েছিল। মহাত্মা গান্ধীর সাথে মতের পার্থক্য তৈরি হওয়ার কারণে তিনি কংগ্রেস ছেড়ে দিচ্ছে। মহাত্মা গান্ধীর সাথে কেন পার্থক্য? মহাত্মা গান্ধী বলছে অহিংস, কোনো মারামারি হবে না, কিচ্ছু হবে না, আমরা স্বাধীন করে ফেলবো দেশ। উনি বলছে অহিংস, মারামারি সারা দেশ আপনি স্বাধীন করতে পারবেন না। এমনকি তার একটা বিখ্যাত লাইন আছে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই কারণে তিনি পরবর্তীতে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন। আজাদ হিন্দ ফৌজের মাধ্যমে তিনি লড়াই করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে, ওয়ার্ল্ড ওয়ার 2-তে, আমরা ভারতবর্ষ, আমরা ছিলাম ব্রিটিশদের পক্ষে, তিনি ছিলেন হিটলারের পক্ষে। কারণ তার কথা হইতেছে, আমি হিটলারের পক্ষ হয়ে, আমি জাপানের পক্ষ হয়ে ব্রিটিশদের সাথে লড়াই করব, ব্রিটিশদেরকে হারাবো, ব্রিটিশরা চলে যাবে, আমরা স্বাধীন, আমরা স্বাধীন। এই কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে তিনি হারিয়ে যান, তিনি হারিয়ে যান। শব্দটা খেয়াল করিয়েন, তিনি হারিয়ে যান। তিনি কোথায় হারাইছেন, তিনি কিভাবে মারা গেছেন, এটা আমরা জানি না। তারপর সালিম আলী। সালিম আলী হচ্ছে একজন প্রকৃতি প্রেমিক মানুষ। তিনি ভারতের পক্ষীবিদ, ওনাকে বলা হয় ভারতের পক্ষী মানব। খান আব্দুল গাফফার খান, ওনাকে সীমান্ত গান্ধী বলে, একজন বিখ্যাত নেতা। খান আব্দুল গাফফার খান, সীমান্ত গান্ধী বলে। এরপর ভারতের দুইটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, একটা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতের প্রথম রাজনৈতিক দল, 1885-তে প্রতিষ্ঠা হয়েছে। প্রতিষ্ঠাতার নাম অ্যালান অক্টোভিয়ান হিউম। অ্যালান অক্টোভিয়ান হিউম, অ্যালান অক্টোভিয়ান হিউম। হাতে ছিল দাদাভাই নওরোজি এবং দীনেশ ওয়াচা, কিন্তু মূল প্রতিষ্ঠাতা হচ্ছে অ্যালান অক্টোভিয়ান হিউম। ভারতের স্বাধীনতা আন্দোলন করছে এই দল, ভারতকে স্বাধীন করছে এই দল। এরপর ভারতীয় জনতা পার্টি, বিজেপি। ভারতীয় জনতা পার্টি বর্তমানে পুরো দুনিয়ার বৃহত্তম রাজনৈতিক দল। কেন? কারণ দুনিয়াতে ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি এখন, আর ভারত এখন ওরা জিতে আছে, সো তার কারণে সবচেয়ে বড় রাজনৈতিক দল। বুঝছি। 1980-তে প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠাতার নাম অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী এই দলের প্রথম সভাপতি, তিনি এই দল থেকে হওয়া প্রথম প্রধানমন্ত্রী। সামনে আসেন, ভারতের কিছু স্থান ধুপধাপ দেখে ফেলবো। প্রথমেই হচ্ছে ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেট হচ্ছে ভারতের নয়াদিল্লিতে, ভারতের নয়াদিল্লিতে। এখানে কি আছে? এখানে মূলত 1921 থেকে 31 সালের মধ্যে এটা নির্মাণ করা হয়েছে। এখানে প্রথম বিশ্বযুদ্ধে শহীদ হওয়া ভারতীয় সেনা এবং তৃতীয় অ্যাংলো আফগান যুদ্ধে যে ভারতীয় সেনারা মরছে, প্রথম বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ এবং অ্যাংলো আফগান যুদ্ধে যেই সব ভারতীয় সেনা মারা গেছে তাদের নাম এখানে লেখা আছে। অসংখ্য শিক্ষার্থী দিয়ে দাগায় আসে ইন্ডিয়া গেটে ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য যারা সংগ্রাম করছে তাদের নাম আছে। দূর ভাই, হয় নাই। ভারতীয় স্বাধীনতা আন্দোলনে যারা সংগ্রাম করছে তাদের নাম না, এখানে আছে প্রথম বিশ্বযুদ্ধে ইংরেজদের হয়ে লড়াই করতে গিয়ে যেসব ভারতীয় সেনা মরছে তাদের নাম। অ্যাংলো আফগান যুদ্ধে ব্রিটিশদের হয়ে আফগানদের বিরুদ্ধে
লড়াই করতে গিয়ে যেসব ভারতীয় সেনা মরছে তাদের নাম এখানে লেখা আছে। এই হলো কথা। ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভিক্টোরিয়া মেমোরিয়ালটা হচ্ছে ভারতের কলকাতায়। এটা হচ্ছে কলকাতার অন্যতম সুন্দর স্থাপত্যকীর্তি। এখানে একটা সময় হচ্ছে ইংরেজরা যখন ছিল তখন ইংরেজরা এখান থেকেই শাসন পরিচালনা করত। এরপর রেড ফোর্ট বা লাল কেল্লা, লাল কেল্লা বানিয়ে দিয়েছে মোগলরা, লাল কেল্লা বানিয়ে দিয়েছে মোগলরা। মোগলরা এখান থেকে শাসন কার্য পরিচালনা করত। অবস্থান দিল্লি, দিল্লিতে। কুতুব মিনার বানাইছে কুতুব উদ্দিন আইবেক, কুতুবউদ্দিন আইবেক এটা বানাইছে, কুতুবউদ্দিন আইবেক এটা বানাইছে। আপনাদের কাছে আমার সহজ প্রশ্ন, কুতুব মিনার এর নাম কুতুব মিনার হয়েছে কেন? কার নামে কুতুব মিনারের নামকরণ করা হয়েছে বলেন? কুতুব মিনার এটার নামটা কার নামে নামকরণ করা হয়েছে? ছোটবেলায় এটা আপনি পড়ে আসছেন, বলেন। আপনারা উত্তরটা দেন, আমি একটু পানি খাই। প্রশ্নটা খুব সহজ, ভাইয়েরা উত্তর দেন। হ্যাঁ হ্যাঁ রে, কেউ কিছু বলে না। তারা না পারলে কোনো টেনশন নেই, না পারলে বলেন ভাই পারি না। আপনারা প্রশ্ন করছি ভাই কুতুব মিনার, এটার নামটা কুতুব মিনার হয়েছে কি জন্য? প্রশ্নটা হলো ভাই, কুতুব মিনারের নাম কুতুব মিনার হয়েছে কি জন্য? ভাইরা একটু উত্তর দিবেন। না, আর অপেক্ষা করবো না, আপনারা আমার বলবেন না, আমি বুঝছি। এই যে সাব্বির ভাই উত্তরটা লিখেছেন কি সুন্দর, সাব্বির ভাইয়ের উত্তরটা ভুল হয়েছে, কিন্তু ভাই তো চেষ্টা করছে ভাই, চেষ্টা করছে। আমি পুরোটা ক্লাসে এই যে 4:53 না 52 বাজে, আমি পুরো ক্লাসে মাত্র দুইটা প্রশ্ন করছি। এটাও যদি আপনার উত্তর না দেন তাহলে হয়? সাব্বির ভাই যে ভুলটা করছে, এই ভুলটা আমরা সবাই করি। ঠিক আছে, ভাই কি বলেছে একটু বলি। ভাই আপনারা অনেক ধন্যবাদ, আপনি চেষ্টা করছেন, এটাই দরকার। প্রশ্ন করেছিলাম কুতুব মিনার কেন এটার নাম কুতুব মিনার করা হয়েছে। প্রথম কথা, এটা কি? এটা একটা ভাই স্মৃতি স্তম্ভ। এটা বানাইছে কুতুবউদ্দিন আইবেক, এটা বানাইছে কুতুবউদ্দিন আইবেক। কিন্তু কুতুবউদ্দিন আইবেক বানাইছে বুঝছি, কিন্তু কার স্মৃতিতে বানাইছে? এটা তো একটা স্মৃতিস্তম্ভ, তো কার স্মৃতিতে? উত্তরটা হলো ভাই দিল্লিতে একজন বিখ্যাত বুজুর্গ মানুষ ছিল, ওই বুজুর্গ মানুষটার নাম হচ্ছে কুতুব উদ্দিন বখতিয়ার কাকি। কুতুব উদ্দিন বখতিয়ার কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হচ্ছেন একজন মানে আলেম টাইপ মানুষ, আলেম বুজুর্গ, টাইপ মানুষ। তো কুতুব উদ্দিন বখতিয়ার কাকি, কুতুব উদ্দিন বখতিয়ার কাকি। ধারণা করা হয় কুতুবউদ্দিন আইবেককে বিভিন্ন ভাবে এই মানুষটা সাহায্য করছেন, বুজুর্গ মানুষ ছিলেন, তার স্মরণে বানানো হয়েছে কুতুব মিনার। এই কারণে মিনারের নাম হয়েছে কুতুব মিনার, কুতুব উদ্দিন বখতিয়ার কাকির নামে এটির নামকরণ করা হয়েছে। এবং এটা যখন বানাইছিল, এটা এই দুনিয়ার পৃথিবীর সবচেয়ে বড় মিনার ছিল, কেননা এই মিনারটি বানানো হয়েছে 1192-93 এর দিকে। ঠিক আছে, 1100 আপনি সালটা বোঝেন ভাই। তখনও আইফেল টাওয়ার, স্ট্যাচু অফ লিবার্টি এগুলো কিচ্ছু বানানো হয় নাই। দ্যাটস এটা পৃথিবীর তখনকার সময় সবচেয়ে বড় ছিল, এটার অবস্থান দিল্লিতে। সামনে আসেন। এরপর হচ্ছে গোয়া। গোয়া সমুদ্র সৈকত আছে অনেক বেশি, পর্তুগিজরা এটা দখলে রেখেছিল, তাই দেখতে খুব সুন্দর। এটাকে বলা হয় ভারতের পার্টি টাউন, যেহেতু সমুদ্র সৈকত আছে, মানুষজন এখানে গিয়ে পার্টি করে। এরপর হচ্ছে ভূস্বর্গ কাশ্মীর। কাশ্মীর অনেক সুন্দর, আমরা প্রত্যেকে জানি, এটাকে পৃথিবীর স্বর্গ বলে। শ্রীনগর, গুলমার্গ, লেহ, সোনমার্গ এগুলো দর্শনীয় স্থান। রাজস্থানের মরুভূমি, এটা আপনাকে আগেই পড়াইছি। রাজস্থানের মরুভূমি আছে, মরুভূমির নাম হচ্ছে থর, মরুভূমির নাম হচ্ছে থর। এটারে আপনি খুব কাছ থেকে দেখতে পারবেন। রাজস্থানের যেই শহরটা থেকে, সেই শহরের নাম হচ্ছে জয়সলমের। জয়সলমের থেকে থর মরুভূমি দেখা যায়, খুবই সুন্দর দৃশ্য। এরপর অজন্তা ইলোরা, অজন্তা ইলোরাতে আছে গুহা, অজন্তা ইলোরাতে আছে গুহা।
সেই গুহার ভিতরে মানুষ পাথর কেটে ছবি আঁকছে। এগুলো কোন যুগের? এই পাথর কেটে ছবিগুলো কোন যুগের? এগুলো হলো গুপ্ত যুগের শিল্পকর্ম। গুপ্ত যুগের শিল্পকর্ম। মৌর্য, গুপ্ত, পাল, সেন, আপনি পড়ছেন। ওই গুপ্ত যুগের শিল্পকর্ম হচ্ছে অজন্তা ইলোরার গুহাতে পাওয়া গেছে। অজন্তা ইলোরার গুহা আছে মহারাষ্ট্রে। এরপর হচ্ছে দার্জিলিং হচ্ছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের মানুষজন এখানে ঘুরতে যায়। এরপর হচ্ছে তাজমহল পড়ানোর কিছু নাই। তাজমহল দিল্লির আগ্রাতে সম্রাট শাহজাহান বানাইছে। তার বউয়ের নাম হচ্ছে মমতাজ। মমতাজ মহল। বউয়ের নাম হচ্ছে মমতাজ মহল। এই কারণে সমাধি সৌধটার নাম হচ্ছে তাজমহল। এটির আহমদ লাহোরী ওস্তাদ আহমদ লাহোরী উনি হচ্ছেন এটির প্রধান স্থপতি। ওস্তাদ আহমদ লাহোরী এটির প্রধান স্থপতি। যদি অপশনে ওস্তাদ আহমদ লাহোরী না থাকে, তাহলে আপনি তাকাবেন ওস্তাদ ঈশা। বুঝি নেই, খুব সহজ। ওস্তাদ আহমদ লাহোরী উনি মোগলদের রাজসভাতে প্রধান স্থপতি ছিলেন। তিনি এই স্থাপত্য কলাটা কিভাবে হবে এটা ধারণা দিচ্ছেন। আর ঈসা যিনি, তাকে হচ্ছে নিয়োগ দেওয়া হয়েছিল। এখানে প্রায় 20,000 শ্রমিক 22 বছর কাজ করে এটা বানাইছে। ঈসা বাইরে থেকে নিয়োগ দেওয়া হয়েছিল, আর ওস্তাদ আহমেদ লাহোরী আগে থেকেই ছিলেন। এই কারণে অনেকে বলেন ঈসা হবে, ওস্তাদ ঈসা হবে, অনেকে বলে লাহোরী হবে, মত পার্থক্য বিদ্যমান। স্বর্ণ মন্দির পড়ায় ফেলছি। এটা ভারতের পাঞ্জাবে, এটা অমৃতসরে। এটা বানাই দিছে সম্রাট আকবর 1984-তে। ইন্দিরা গান্ধী এখানে অভিযান চালাইছিল, অপারেশন ব্লু স্টার। এই কারণে ইন্দিরা গান্ধীরে উড়াই দিছে। এরপর হচ্ছে শান্তিনিকেতন হচ্ছে পশ্চিমবঙ্গের বোলপুরে। এটা হচ্ছে একটা এলাকা। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর হচ্ছে একটা আহ আশ্রমের মতো করেছিল। সে আশ্রমের মধ্যে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যে বিদ্যালয়ের নাম শান্তিনিকেতন। পরবর্তীতে রবীন্দ্রনাথের এই জায়গাটাকে হচ্ছে, এবং রবীন্দ্রনাথ ঠাকুর ওই শান্তিনিকেতনে বিশ্বভারতী এই নামে একটা বিদ্যালয় করেছিল। মানে শান্তিনিকেতন হচ্ছে জায়গার নাম বা এলাকার নাম, সেখানে রবীন্দ্রনাথ করছে বিশ্বভারতী। পশ্চিমবঙ্গ সরকার পরবর্তীতে এটাকে নাম দিয়েছে রবীন্দ্র ভারতী। বিশ্বভারতী থেকে রবীন্দ্র ভারতী, এবং রবীন্দ্র ভারতীটা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়। সেখানে গিয়ে আপনি গান বাজনা যা কিছু চান শিখতে পারবেন। এরপর ময়ূর সিংহাসন এবং কোহিনূর হীরা। ময়ূর সিংহাসন হচ্ছে সম্রাট শাহজাহানের বানানো একটা সিংহাসন। পরবর্তীতে পারস্যের নাদির শাহ আক্রমণ করেছিলেন এই অঞ্চল। তারপরে নাদির শাহ ময়ূর সিংহাসন নিয়ে চলে গেছে। শেষ কথা, কোহিনূর হীরা একটা দামি হীরা। এটা ভারতীয়দের ছিল, এটা মোগলদের ছিল। নাদির শাহ এটাও নিয়ে গেছে, ভালো করছে। বাবরি মসজিদ আগেই পড়িয়েছি। এটা 1587 সম্রাট বাবর বানাইছে। কারো কারো মতে এটা সেনাপতি মীর বাকি বাকি উনি বানাইছেন 1992 সালের 6 ডিসেম্বর। 1992-এর 6 ডিসেম্বর উগ্র হিন্দুরা মসজিদটা ভেঙে ফেলে। তারপর এবার আমরা কথা বলবো পাকিস্তান নিয়ে। তবে ভারত নিয়ে যত কথা বলছি, পাকিস্তান নিয়ে তত কথা আমরা আসলে বলবো না। কারণ পাকিস্তানের যে স্বাধীনতার ইতিহাসটা, অর্থাৎ স্বাধীনতার পর যে পাকিস্তান 1947 থেকে 1971 পর্যন্ত, ওই পাকিস্তানের ইতিহাস আমরা বাংলাদেশ বিষয়গুলোর মধ্যেই পড়ে ফেলবো। ঠিক আছে? পাকিস্তানের স্বাধীনতার পর কি ঘটছে আমরা বাংলাদেশের মধ্যে পড়ে ফেলবো। তাই আমরা পাকিস্তানকে নিয়ে একটু কম বললেই হয়ে যায়। চলেন ফার্স্টে পাকিস্তান কোত্থেকে আসছে। পাকিস্তান এই নামটা দিয়েছেন চৌধুরী রহমত আলী। চৌধুরী রহমত আলী তিনি 1933 সালে এই নামটা দেন। মূলত পাঞ্জাবের পি, আফগানের এ, কাশ্মীরের কে। ঠিক আছে, দেখেন PAKISTAN, পাকিস্তান। পাকিস্তান। তাহলে পাঞ্জাব, পিতে পাঞ্জাব, এতে আফগান, কেতে
কেতে হচ্ছে কাশ্মীর, কেতে হচ্ছে কাশ্মীর। এরপরে হচ্ছে এস, এস হচ্ছে সিন্ধু, এস হচ্ছে সিন্ধু, সিন্ধু, ঠিক আছে। আর টি এ এন, তান, তান হচ্ছে বেলুচিস্তান, তানে হচ্ছে বেলুচিস্তান। তাহলে এভাবেই হলো পাকিস্তান। নাম দিয়েছিল চৌধুরী রহমত আলী। পরবর্তীতে আমরা দেখতে পাই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। দ্বিজাতি তত্ত্ব কে দিয়েছেন? দ্বিজাতি তত্ত্ব দিয়েছেন এই ব্যক্তি, দ্বিজাতি তত্ত্ব দিয়েছেন এই ব্যক্তি, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি মূলত পেশায় ছিলেন একজন উকিল বা ব্যারিস্টার। এরপর ইসলামাবাদ পাকিস্তানের রাজধানী, তবে না, পাকিস্তানের রাজধানীর নাম হচ্ছে করাচি। পাকিস্তানের রাজধানী করাচি ছিল, ছিল, পাকিস্তানের রাজধানী করাচি ছিল। স্বাধীন হওয়ার পরপর পাকিস্তানের রাজধানী ছিল করাচি। পরবর্তীতে ক্ষমতায় বসে আইয়ুব খান, আইয়ুব খান করাচি থেকে রাজধানী পরিবর্তন করে রাজধানী করছে ইসলামাবাদ। এরপর এটার অবস্থান আপনারা পারবেন, আমরা একটু সামনে যাই। পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট হন ইস্কান্দার আলী মির্জা। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন লিয়াকত আলী খান। 47 প্রধানমন্ত্রী হয়েছে। পরবর্তীতে 1-2 বছর পর দেখছো আততায়ীর গুলিতে মারা যায়, আততায়ীর গুলিতে মারা যায়। আততায়ীর গুলিতে মারা যাওয়ার পর পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হয়েছিল আমাদের এই অঞ্চলের একটা পাবলিক, আমাদের এই অঞ্চলের একটা পাবলিক। সেই পাবলিকটা এই অঞ্চলের প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিল পূর্ব পাকিস্তানের প্রথম, তখন তো পূর্ব বাংলা ছিলাম, পরবর্তীতে পূর্ব পাকিস্তান। এই অঞ্চলের একজন নেতা পাকিস্তানের প্রধানমন্ত্রী হলো। সেই নেতা বর্তমানে, সেই নেতা বর্তমানে শুয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে বাংলা একাডেমি, বাংলা একাডেমির উল্টো পাশে জাতীয় 3 নেতার মাজার, 3 নেতার মাজারের এক নেতা হচ্ছে সেই নেতা, নাম তার খাজা নাজিমুদ্দিন। তাহলে লিয়াকত আলী খান প্রথম প্রধানমন্ত্রী, এরপর প্রধানমন্ত্রী হয়েছিল খাজা নাজিমুদ্দিন। পাকিস্তানের এবং মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। বেনজির ভুট্টোকে বলে ডটার অব দ্য ইস্ট। পাকিস্তানের প্রবেশদ্বার হলো করাচি, করাচি। করাচি একটা বন্দর সমৃদ্ধ শহর, এই কারণে এটা প্রবেশদ্বার। বৌদ্ধ ধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশিলা, তক্ষশিলা, এটা পাকিস্তানে। পাকিস্তানে অনেকগুলো সেনানিবাস আছে, সবচেয়ে বড়টা রাওয়ালপিন্ডিতে, সবচেয়ে বড়টা রাওয়ালপিন্ডিতে, সবচেয়ে বড়টা রাওয়ালপিন্ডিতে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে একমাত্র পাকিস্তানে আছে ব্লাসফেমি আইন, ব্লাসফেমি আইন, ধর্ম অবমাননা আইন, ধর্ম অবমাননা আইন পাকিস্তানে আছে। পঞ্চনদের দেশ পাকিস্তানের পাঞ্জাব। পাকিস্তানের সীমান্ত রক্ষীদেরকে বলা হয় রেঞ্জার্স। ওসামা বিন লাদেন আল কায়দা প্রধান, আল কায়দা প্রধান ওসামা বিন লাদেন, তিনি পালিয়েছিলেন পাকিস্তানে। পাকিস্তানের কোথায়? পাকিস্তানের অ্যাবোটাবাদে, পাকিস্তানের অ্যাবোটাবাদে একটা বাসায় তিনি তার স্ত্রী, সন্তান এদেরকে নিয়ে থাকতেন। পরবর্তীতে অ্যাবোটাবাদে ওই বাসাতে অভিযান পরিচালনা করে আমেরিকা এবং ওনাকে হত্যা করে। এরপর পাকিস্তানের পারমাণবিক বোমার জনক আব্দুল কাদের খান, এ কে খান। পাকিস্তানের পারমাণবিক বোমার জনক এ কে খান, পাকিস্তানের পারমাণবিক বোমার জনক। ভারত পারমাণবিক বোমা তৈরি করে ফেলার পর পাকিস্তান খুবই ভয় পেয়ে যায়। পরবর্তীতে পাকিস্তানের তখন প্রেসিডেন্ট ছিলেন জিয়া, আমাদের জিয়াউর রহমান না, আরেক জিয়া। উনি হচ্ছে তখন পাকিস্তানের বিজ্ঞানীদেরকে বলেন যে তোমরা কেউ পারমাণবিক বোমা বানাইতে পারবা কিনা। এ কে খান বলছিল সে পারবে। সে বাইরের দেশগুলোতে গবেষণা করত এবং বাইরের দেশগুলোতে একটি দেশে তিনি পারমাণবিক বোমা কেমনে বানায় সেটা দেখছে, সেটা নকশা চুরি করে তিনি তার দেশে গেছে। দেশে যাওয়ার পর যখন এই জিয়ার সাথে দেখা করছে, জিয়ারে তখন তিনি বলছে টাকা দেন। জিয়া তখন ওনারা ব্ল্যাঙ্ক চেক দিছে, যত টাকা লাগে তুমি খরচ করো, বাট বোমা লাগবে আমাদের। পরবর্তীতে আব্দুল কাদের খান পাকিস্তানের জন্য পারমাণবিক বোমা তৈরি করেন। এরপর পাকিস্তানের বিখ্যাত ব্যক্তি মোহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের প্রতিষ্ঠাতা, প্রথম গভর্নর জেনারেল, 1939 সালে দিয়েছেন দ্বিজাতি তত্ত্ব। আল্লামা ইকবাল পাকিস্তানের আধ্যাত্মিকতার জনক, বলা হয়ে থাকে পাকিস্তানের স্বপ্ন দ্রষ্টা। আল্লামা ইকবাল পাকিস্তান রাষ্ট্রের স্বপ্ন দেখেছেন তিনি। তার অনেকগুলো কাব্যগ্রন্থ আছে, আসরারি কুদি, ইলম আল ইত্তিউদ, বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ শিকওয়া, জবাবি শিকওয়া। শিকওয়া
এবং জাবাবি শিকোয়া, এই দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, শিকোয়া, জাবাবি শিকোয়া। এরপরে বেনজির ভুট্টো, পাকিস্তান পিপলস পার্টি থেকে প্রথম নারী প্রধানমন্ত্রী, পড়েছে আগেই, ডটার অফ দ্য ইস্ট বলে। এরপর হচ্ছে ওনারে আমরা সবাই চিনি, মালালা ইউসুফজাই, পাকিস্তানের মেয়ে, প্রথম কনিষ্ঠ, মানে বয়স কমের দিক থেকে শান্তিতে নোবেল পুরস্কার, কনিষ্ঠ শান্তিতে নোবেল পুরস্কার, কনিষ্ঠ শান্তিতে নোবেল পুরস্কার। উনি লিখেছেন বই আই এম মালালা। আর এই লোকের নাম আব্দুল কাদের খান, মারা গেছে কয়েক বছর আগে। আব্দুল কাদের খান পাকিস্তানের পারমাণবিক বোমার জনক। সামনে আসে এবার শ্রীলঙ্কা। ঘড়ির কাঁটা জানাচ্ছে 6টা 5 বাজে। আমার পড়ানোর কথা ছিল 18টা দেশ, আমি পড়াইছি মাত্র 2টা দেশ। আমি শ্রীলঙ্কা পড়াইয়ে আজকের ক্লাসটা শেষ করব। আপনাদের কাছে আমি দুঃখিত। ইনশাল্লাহ পরের ক্লাসে বাকি দেশগুলো আমি পড়ায় ফেলবো, ঠিক আছে? চলেন শ্রীলঙ্কা দেখি। আমরা দ্রুতই পড়েছি আজকের ক্লাসে, খুব একটা মানে আস্তে ধীরে আগে নেই, দ্রুতই এগিয়েছি, কিন্তু অনেক পড়ার ফেলে কিছু করার নাই। শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার একটা ভাই দ্বীপ রাষ্ট্র। রাষ্ট্রীয় নাম হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক অফ শ্রীলঙ্কা। তারা ডেমোক্রেটিক মানে তাদের গণতন্ত্র, সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক, রিপাবলিক মানে প্রজাতান্ত্রিক। তাদের দেশে গণতন্ত্র, সমাজতন্ত্র, প্রজাতন্ত্র তিনটা এক করে শ্রীলঙ্কা। সরকারি নাম গণতান্ত্রিক, ডেমোক্রেটিক থেকে আসছে, সোশ্যালিস্ট সমাজতান্ত্রিক, রিপাবলিক প্রজাতন্ত্রী শ্রীলঙ্কা, গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রী শ্রীলঙ্কা। আগে এটার নাম ছিল সিলন, সিলন, সিলন থেকে নাম হয়েছে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা, ঠিক আছে? কে নাম দিয়েছে? প্রথম যে নারী বসছিল ক্ষমতায়, শ্রীমাভো বন্দরনায়েক, পৃথিবীর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী, পৃথিবীর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। ওদের দেশটা বৌদ্ধদের দেশ, কাদের? বৌদ্ধদের দেশ, একমাত্র বৌদ্ধ রাষ্ট্র, ঠিক আছে? সিংহলীরা, সিংহলীরা এখানে সংখ্যাগরিষ্ঠ। 1948 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাইছে। প্রেসিডেন্ট এখানে ক্ষমতায় বসে 6 বছরের জন্য। করোনার পরপর, করোনার পরপর 2022 সালের 5 জুলাই শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে। কারণ ভাই শ্রীলঙ্কা চলে মূলত, মূলত শ্রীলঙ্কা চলে হচ্ছে ট্যুরিজমের উপর ভিত্তি করে। আপনি শ্রীলঙ্কাতে অনেকগুলো বিচ আছে, শ্রীলঙ্কাতে খাবার দাবারের দাম অনেক কম, শ্রীলঙ্কাতে হচ্ছে ইতিহাস ঐতিহ্য ভরপুর, মানুষ ঘুরতে যায়, ওই টাকা দিয়ে ওরা চলে। করোনার কারণে সবাই যাও দিছে করে বন্ধ, ওরাও হয়ে গেছে একেবারে অন্ধ। এই কারণে ওদের দেশে দেউলিয়া হয়ে যায় 2022-এ। পরবর্তীতে ঠিকই অবস্থা এখন কাটিয়ে উঠেছে। এরপর শ্রীলঙ্কার মুসলিম অধ্যুষিত একটা দ্বীপ আছে, নাম হচ্ছে মান্নার দ্বীপ, মুসলিম অধ্যুষিত মান্নার দ্বীপ। রামেশ্বর দ্বীপ এবং মান্নার দ্বীপ, এই দুইটা দ্বীপ নিয়ে ভারতের সাথে ওদের মারামারি আছে, ভারতের সাথে ওদের মারামারি, খারাপ অবস্থা। এরপর অ্যাডামস পিক, অ্যাডামস পিক, আদমের চূড়া, অ্যাডাম মানে আদম, পিক মানে চূড়া, আদমের চূড়া, আদমের চূড়া, ঠিক আছে? এটার, এটা পর্বত অবস্থান করতেছে শ্রীলঙ্কাতে। ধারণা করা হয় স্বর্গ থেকে বা বেহেশত থেকে যখন হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে প্রথম পা রাখেন, তিনি প্রথম এই পাহাড়ে পা রেখেছিলেন, অ্যাডামস পিকে, অ্যাডামস পিকে। এটি হিন্দুদের জন্য গুরুত্বপূর্ণ, বৌদ্ধদের জন্য গুরুত্বপূর্ণ এবং মুসলিম, তিন ধর্মের মানুষ এই পর্বতের চূড়াটাকে ভালোবেসে সম্মান করে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম টেম্পল ট্রি। শ্রীলঙ্কার বিখ্যাত উপদ্বীপ হচ্ছে জাফনা। কেন বিখ্যাত আপনাকে আগেই বলেছি। আর এই জাফনাতে প্রবেশ করার, জাফনাতে এই উপদ্বীপটাতে প্রবেশের প্রবেশ দ্বারাই আছে এলিফ্যান্ট পাস, এলিফ্যান্ট পাস, এলিফ্যান্ট পাস। এখানে তাদের একটা ঘাঁটি আছে শ্রীলঙ্কার আর্মির, যেন এই জাফনা আলাদা হয়ে যেতে না পারে, এখান থেকেই অ্যাটাক চালানো হয়। সামনে চলে আসি অনুরাধাপুর। অনুরাধাপুর হচ্ছে শ্রীলঙ্কার আগে রাজধানী ছিল, খুবই সুন্দর একটা এলাকা। সো এটা বিশ্ব ঐতিহ্যের একটা নিদর্শন। এখানে গৌতম বুদ্ধ অনেক দিন বসে বসে ধ্যান করেছিলেন। এরপর হচ্ছে জাফনা, জাফনা আগেই পড়িয়েছি, এটা হচ্ছে শ্রীলঙ্কার তামিল রাজ্যের রাজধানী। এটাকে নিয়ে তামিলরা আলাদা হতে চেয়েছিল। সামনে চলে আসি, না সামনে আর আসবো না, এবার শুরু হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানের অনেক ইতিহাস আছে, আফগানিস্তানের ইতিহাস আমরা জানবো আগামী ক্লাসে। আজকের ক্লাসে আমরা ভারত শেষ করেছি, পাকিস্তান শেষ করেছি, শ্রীলঙ্কা শেষ করেছি। এই দেশগুলি আসলে বেশি গুরুত্বপূর্ণ। এরপর চীন বেশ গুরুত্বপূর্ণ, সৌদি আরব বেশ গুরুত্বপূর্ণ,
জাপান বেশ গুরুত্বপূর্ণ, আমরা ওই দেশগুলোতে গুরুত্ব দিব। অন্য যে দেশগুলো আছে সেগুলো খুব দ্রুতই পরের ক্লাসে ইনশাল্লাহ আমরা শেষ করে ফেলতে পারবো। এতটা সময় ধরে আপনারা সাথে থেকেছেন বলে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। তবে কৃতজ্ঞতার পাশাপাশি প্লিজ 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 পরের ক্লাসগুলোতে একটু কমেন্ট করার চেষ্টা করবেন, বিভিন্ন উত্তর লেখার চেষ্টা করবেন, তবে এই ক্লাস উঠবে আরো প্রাণবন্ত। পরের ক্লাসে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটি শেষ করছি এখানেই। আল্লাহ হাফেজ আপনাদের সবাইকে।